পাশ থেকে আরেকজন পুরুষ জ্ঞানগর্ভ সুরে বলল, ওদের এখন শত্রু আছে। এক তার ফুফুরা, আরেক তার জামাইরা, হয়তো এর বাইরে আরো কেউ আছে। এমন একাধিক প্রশ্ন মানে জর্জরিত তারা নিজেরাই। কয়েকজন মহুয়াদের ঘর ভিটায় টর্চার ও মোবাইলের আলো ফেলে ফেলে দেখল। অ্যালুমিনিয়াম ও টিনের কিছু হাঁড়ি পাতিল, প্লেট, বাটি, জগ ছাড়া অবশিষ্ট কিছুই নেই। ওভাবেই সব পড়ে রইল। গভীর আফসোস করতে করতে বাড়ির লোকজন যার যার ঘরে চলে গেল। হাসপাতালের ওয়ার্ডের দুটো টুলে বসে মহুয়া ও তার মা কান্নারত কণ্ঠে দোয়া দরুদ পড়ছে। মায়ের অনুমতি নিয়ে মহুয়া তার খালাকে ফোন দিয়ে জানালো। ফোন তার বালিশের নিচে ছিল বিধায় অক্ষত ছিল। তার কাঁধের ব্যাগটাও নাগালে ছিল, যেহেতু সকাল হলেই আবার কর্মে যেতে হতো তার। রাতে বুলবুলিকে কোলে নিয়ে ঘর হতে বের হওয়ার সময় মহুয়া তার ব্যাগ ও মোবাইলটাও হাতে নিয়ে বের হয়। তাই ব্যাগে থাকা টাকাগুলো অক্ষত ছিল। তার খালা বাকি আত্মীয়দের জানালো। ভোর না হতেই তারা ছুটে এলো হাসপাতালে। মহুয়া ও তার মা একটু ভরসা পেল নিকটজনদের দেখে। মায়ের কাছে তাদেরকে রেখে মহুয়া বাড়িতে এলো। ঘর বিটার কয়েকটা ছবি তুলে নিল, দুঃখের স্মৃতির অ্যালবামে জমা করবে বলে। সে শূন্য চোখে ঘর বিটার দিকে ঠায় চেয়ে রইল ধ্যানমগ্ন ঋষির ন্যায়। মহুয়াকে দেখে পাশের ঘরে দাদি, চাচি, ভাবিরা এগিয়ে এলো। তাদের দেখে মহুয়া ঝরঝর করে আবারও কেঁদে ফেলল। এক দাদি তাকে প্রবোধ দিয়ে বলল, বইন কান্দিস না, যা আছে থালাবাটি নিয়ে আলো, ধুইয়া আমগো ঘরে রাইখা দে, নয়তো টোকাই পোলাপন আইসা নিয়া যাইব। আমগো ঘরে নাস্তা খাইস, চিতই পিঠা খোলাই দিতাছে। মহুয়া নাক চোখ ডোলে মুছে নেয় সুতি ওড়নাটার এক কোণ দিয়ে। ঢুলির বেড়ার তৈরি অক্ষত ছোট্ট রসুই ঘরটায় গেল সে। দরমার ওপর থেকে ভাতের মার জমানো হাঁড়িটা নিয়ে নিল। বস্তার ভিতর হতে কিছু কুড়ো নিয়ে মারের সাথে গুলিয়ে নিল। বাইরে গিয়ে খোয়ার হতে হাঁস মুরগিগুলো ছেড়ে দিল। কুড়োর হাঁড়িটা তাদের সামনে রাখলো। অমনি রোজকার মতো সেগুলো হুড়মুড় করে খেয়ে নিল তাদের খাবার। হাঁসগুলো টই টই করছে ভাতের জন্য। মহুয়া ঘরের ভিতরে গেল ছাই মারিয়ে, যা পেরেছে তুলে নিয়েছে খুঁজে খুঁজে। পুকুর ঘাটে নিয়ে সব ধুয়ে নিল, নিজেও হাত মুখ ধুয়ে নিল। ভাতের পাতিলের নিচের ভাতগুলো অতটা পুড়েনি, সেগুলো ধুয়ে হাঁসগুলোকে খেতে দিল। সেই চাচাদের উঠানে বাঁশের মাচায় নিয়ে শুকাতে দিল হাঁড়ি পাতিলগুলো। মহুয়া তাদের রান্নাঘরের পিঁড়িতে বসে দুটো খোলা যা পিঠা খেলো, নারকেল কুড়ানো দিয়ে। পানি খেয়ে উঠে দাঁড়ালো। বুলবুলি কি তোর মায়ের কাছে আছে? হ্যাঁ চাচি, তাই তো রক্ষা। বুলবুলি আমার চেয়ে বেশি মায়ের কাছেই থাকে, নয়তো চাকরি করি কিভাবে আমি? ও, তাও কথা। মহুয়া খোয়ারের চাবিটা তার হাতে দিয়ে নিরীহ গলায় বলল, দাদি, চাচি, আমি হাসপাতালে যাই। আমাদের এগুলো শুকালে একটা বস্তায় ভরে রাখবেন। এই নেন চাবি। হাঁস মুরগি সন্ধ্যায় খোয়ারে ঢুকে গেলে তালা দিয়ে দিবেন। সকালে আমি এসে তালা খুলে খাবার দিব। মিরনের জন্য দোয়া করবেন। আচ্ছা যা, আল্লাহর হাওলা। দিমুনি তালা। খেয়াল রাখুন তগো রসুই ঘর আর খোয়ারের দিকে। আর কি দেখুম? কিছুই তো নাই। তোরা মামাইয়া চিন্তায় মইরা যাইস না, একটা গতি খোদা কইরা দিবই। মহুয়া মাথায় ওড়না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ছলছল চোখে। বাড়ির সীমানা পার হতেই দেখল সাবের মহাজন ব্যস্ত পায়ে তাদের বাড়ির দিকে আসছে। মহুয়া পায়ের গতি স্লথ করলো তাকে দেখে। তিনিও থামলেন। তার চোখে মুখে উদ্বেগ, বিচলিত ভাব। মহুয়া তাকে নিয়ে এসে খোলা ঘরের সামনে দাঁড়ালো। বিস্তারিত জানালো কাঁদো কাঁদো গলায়। তিনি কণ্ঠে সহানুভূতির ঝড় তুলে বললেন, আমি বাজারে মিলে এসেই শুনলাম তোমাগো ঘরে রাইতে আগুন লাগছে। বেড়ার ঘরে আগুন লাগলে আর কিছু থাকে নাকি? চলো, তোমার লগে আমিও হাসপাতালে যাবো তোমার ভাইরে দেখতে। চাচা, আমি তো যাব অটোতে। আমি ডাইরেক্ট রিক্সা নিয়ে যাবো, তুমি চাইলে আমার লগে আসতে পারো, নয়তো ওয়ার্ড নাম্বার দাও। মহুয়া ওয়ার্ড নাম্বার বলে দিল। দুজন আলাদাভাবে হাসপাতালে গেল। সাবে যেতে যেতে কাশেমকে মহুয়াদের বিষয়টা জানালো। শুনে তিনি ছেলে আসিফকে জানালেন। আসিফ অবাক হলো, মর্মাহত হলো বেশ। বলল, বিষয়টা খুবই দুঃখজনক। আমি মহুয়াকে ফোন দিচ্ছি বাবা। সাবের মহাজন হাসপাতালে গেল।
তার আগে মহুয়া পৌঁছে গেল। তিনি বার্ন ইউনিটে গিয়ে মিরনকে দেখলেন মহানুভবতার দৃষ্টিতে। মহুয়ার হাতে আসতে কিছু টাকা দিয়ে এলেন। সংকোচপূর্ণ চোখে হলেও টাকাগুলো নিতে হলো মহুয়ার। প্রয়োজনের কাছে লজ্জা সংকোচ হার মানে। টাকা বেঁচে থাকার অবলম্বন। টাকা পথ চলার শক্তি। মহুয়াকে দেখেই তার শিশু কন্যা বুলবুলি আসার জন্য ছটফট করছে। মহুয়া মেয়েকে কোলে নিয়ে এদিক সেদিক যাচ্ছে। ওয়ার্ডের একটা শয্যায় মিরন অর্ধমৃত হয়ে পড়ে আছে। তার শরীরের পোড়া স্থানগুলো ব্যান্ডেজ করা হয়েছে। স্যালাইন চলছে। তরল খাবার চলবে শুধু। মহুয়া তার মা নিকটজনেরা ঘুরে ফিরে মিরনকে দেখছে। মিরন স্পেশাল ছেলে হওয়ার সবার মনে আলাদা একটা সিম্পেথি আছে তার জন্য। তবে আসার কথা হলো কর্তব্যরত চিকিৎসক বলেছে 4-5% পুড়েছে মিরনের শরীর। তাই মিরন ঝুঁকিমুক্ত রয়েছে। মহুয়া হাসপাতালের বাইরে গিয়ে খালা মায়ের জন্য রুটি ও ডাল ভাজি নিয়ে এলো। হালিমার খেতে ইচ্ছে করছে না। থাকি থাকি তার কেবল বুক ভেঙে কান্না আসছে। তার এতদিনের সংসারটা চোখের সামনে ছাই হয়ে গেল। প্রতিটি জিনিসে তার কত স্মৃতি, কত আবেগ জড়ানো ছিল, কত টুকরো গল্প মিশে আছে সংসারের কত কিছুতে। মহুয়ার মোবাইল বেজে উঠল উচ্চস্বরে। আসিফ। রিসিভ করে আহত গলায় মহুয়া তাকে সালাম দিল। আসিফ বলল, ওয়ার্ড নং বলো, আমি আসছি। তোমার ভাইকে দেখে তারপর দোকানে যাব। মহুয়া ওয়ার্ড নং বলল। আসিফ মোবাইল রেখে দিল। মা খালাকে জানালো আসিফের কথা। তারা দু বোন নিজেদের একটু গুছিয়ে নিল পরিপাটি করে। বসে বসে তারা তসবিহ পাঠ করছে। মহুয়া সম্ভাব্য সব স্থানে তাদের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত দুর্ঘটনার কথা সব জানালো। আসিফ সরাসরি চলে এলো ওয়ার্ডে। 2 হাত ভরে ফলমূল নিয়ে এলো। মেয়ের দোকানের মালিক, সেই হিসেবে হালিমাও তার বোন বসা থেকে উঠে দাঁড়ালো। এতে আসিফ বিব্রত হলো। সে নম্র ভঙ্গিতে সালাম দিল মহুয়ার মা ও খালাকে। তাদেরকে বসতে অনুরোধ করে নিজেও বসলো একটি টুল টেনে। মিরনের মাথায় হাত রেখে তার শারীরিক অবস্থার কথা জানতে চাইল। মহুয়া সব জানালো। তবু আসিফ গিয়া চিকিৎসকের সাথে দেখা করলো নিজের পরিচয় দিয়ে। সব শুনে আসিফ ফিরে এসে বসলো। বলল, আলহামদুলিল্লাহ। চিন্তা করবেন না খালাম্মা, মিরন সুস্থ হয়ে যাবে। বাবারে, আল্লাহ যে কি মুসিবতে ফালাইলো আমাগরে। মরার ওপর খাড়ার ঘা। একদিকে আমার ছেলের এ অবস্থা, আর একদিকে ঘর তো পুড়ে ছাই। আমাগো মাথা গোজারও নাই যে ঠাই। আমি দেখি কি করা যায়। বাবা ও সাবের কাকার সাথে এ নিয়ে আলাপ করব। কিন্তু আগুন কিভাবে লাগলো? একবারে পুরো ঘরটা পুড়ে গেল। কিভাবে লাগলো জানি না, তবে ঘরের কিছু হইতে যে লাগে নাই এটা নিশ্চিত বাবা। ঘরে কোনো কুপি হারিকেন জ্বলে নেই, কয়েল জ্বলে নেই, সিগারেট খাওয়ারও লোক নাই ঘরে। নিদারুণ গলায় বলল হালিমা। জিনিস যায় তার, ইমান যায় তার। বুবুরা তো ঘুমাইছিল তখন, কারে সন্দেহ করব? ব্যথিত স্বরে বলল মহুয়ার খালা। মহুয়া তার মোবাইলে তোলা ছবিগুলো বের করে আসিফকে দেখালো। আসিফ ছবিগুলো ঝুম করে দেখলো। বুঝতে পারল মহুয়াদের অর্থনৈতিক অবস্থা কতটা দুর্বল। আসিফ বলল, তুমি কি বলো এই বিষয়ে? আমাদের ঘরে আগুন লেগেছে বাইরে থেকে। কে বা কারা দিয়েছে জানি না, তবে যারাই দিয়েছে হয় তারা আমাদের সবাইকে মেরে ফেলতে চেয়েছে, নয়তো আমাদের বাঁচিয়ে রেখে নিঃস্ব করে দিতে চেয়েছে। বলিষ্ঠ আত্মবিশ্বাসী সুরে বলল মহুয়া। তুমি তাদের খুঁজে বের করতে চাও না? চাই, কিন্তু আমার একা লড়াইটা কঠিন হবে। তুমি একা নও, আমি পাশে আছি, তোমাকে হেল্প করব। কারণ এসব অমানবিক অমানুষদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। আসিফের কথায় মহুয়াদের সবার মনোবল বেড়ে গেল প্রচন্ডভাবে। আসিফের দিকে তারা প্রীত চোখে তাকালো। আসিফ তাদের বলল, আমি এখন আসি, দোকানে যাব। টাইমলি মহুয়ার সাথে সব বিষয় আলাপ করব। তারপর আসিফ দোকানে গিয়ে কিছুক্ষণ সময় দিল। বাড়িতে গিয়ে তার বাবার সাথে মহুয়াদের পরিবার ও ভবিষ্যৎ জীবন নিয়ে একটু আলোচনা করলো। তখন তার বাবা তাকে বলল, সাবের ভাইয়ের মিলে মহুয়ার বাবা অনেক বছর শ্রম ঘাম দিছে।
তাই সাবের ভাইয়েরও হাত বাড়ানো উচিত। সবাই মিলে ওদের আগের ভিটার ঘর তুলে দিতে হবে। এ তো খুব মহৎ কাজ বাবা, সেটাই করতে হবে। এগিয়ে আসতে হবে সবার, খুশি মনে বলল আসিফ। শোন, আমি মহুয়া মেয়েটার জন্য একটা পাত্র ঠিক করছি। আগে জামাইয়ের এসে তালাক দিয়ে দিবে, তারপর উপযুক্ত সময়ে বিয়ে হইব। এতে তার মায়ের কাঁধ ভারমুক্ত হইব। বিয়ে মহুয়ার? বুঝলাম না, কবে থেকে আপনি এত জনদরিদ্র হয়ে উঠলেন? সে তো আমাদের কেউই না, অথচ তার একটা নিশ্চিত জীবন আপনি ঠিক করে ফেললেন। অদ্ভুত চোখে চেয়ে ভীষণ অবাক কণ্ঠে বাবাকে জিজ্ঞেস করল আসিফ। কাশেম হকচকিয়ে গেল ছেলের অভিব্যক্তি খেয়াল করে। গলা ছেড়ে কেসে উঠল, বলল, তোর হাবভাব দেখে মনে হইতেছে আমি কোনো ভুল কাজ করার সিদ্ধান্ত নিছি। একটা অসহায় মেয়ের সহায় হওয়া তার জীবনের একটা গতি কইরা দেওয়া সবের কাজ। এই মেয়েটার বয়স কত হইব? বড় জোর 20 কি 21। আজ তো একটা জিন্দিগি তার সামনে পড়ে আছে। কোলের একটা শিশু বাচ্চা নিয়ে এভাবে একলা জীবন কেমনে পার করব? মা আইজাছে কাল নাই, ভাই তো না থাকার মতোই। তখন মেয়েটা নানাভাবে লাঞ্ছিত হইব। নিরাপত্তা কই? সমাজটা বহুত নষ্ট, তোর মাও জানে বিষয়টা। মেয়েটার একটা আশ্রয় দরকার, একজোড়া ভরসার হাত দরকার। কথাগুলো বলে কাশেম আসিফকে মোটামুটি ভাজে আনতে সক্ষম হলো। বুঝলাম, বিয়ে হওয়া জরুরি মহুয়ার অবস্থান ভেদে। ভালো পরিবার হলে অবশ্যই ভালো, নয়তো ঝামেলা আরো বাড়বে বাবা। তখন আসিফের মা আফিফাও তাদের পাশে এসে বসলো। আসিফ মাকে জিজ্ঞেস করলো, আম্মা, বাবা নাকি মহুয়া মেয়েটার বিয়ে ঠিক করেছে? তোর বাবা ঠিক করে নাই, একটু ভাব নিতে চাইলো আর কি, দায়িত্ব নেয়া। ঠিক করছে মহুয়ার বাবার চাকরি করা মিলের মহাজন। সাবের চাচা? হ্যাঁ, উনিই তোর বাপের সাথে পরামর্শ করলো। তোর বাপ তোর সাথে পরামর্শ করতে বসলো, এই হইল বিষয়। পাত্রকে? পাত্র উনি নিজে, স্পষ্ট গলা জানালো আফিফা। হোয়াট? বলে আসিফ তেতে উঠল। বসা থেকে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো স্বরে বলল, তোমাদের মাথা ঠিক আছে নাকি ঘুষ খেয়েছো তার থেকে? এটা অসম্ভব। একটা তরুণী বয়সের মেয়ের বিয়ে কিভাবে এত অ্যাডাল্ট লোকের সাথে হয়? ওনার চোখ এত খারাপ? মহুয়া না ওনাকে চাচা বলে? ছি! কাশেম স্থির হয়ে বসে আছে চেয়ারে, ভাবখানা এমন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আসিফের মুখের কথা ঝামটি মেরে কেড়ে নেয় আফিফা। মেঘ মুখে বললেন, বয় হারামজাদা, তুই এমন চেতস কেন? মহুয়া তো নিজের কেউ না, আমাদের কেউ, আরেক গ্রামের মাইয়া। চাচা কয় কি হয়েছে? তার আপন চাচা। সাবের ভাইয়ের লগে মহুয়ার বিয়ে জায়েজ আছে। সাবের ভাইয়ের লগে তোর বাপের সম্পর্ক দোস্তের মতন। ওনার বয়স কি এমন বেশি? পুরুষ মানুষের বয়স বেশি হইল কম বয়সী মেয়েরে ঘরে তুলতে পারে। এর মধ্যে বিপত্নী কুনি, 2 মেয়ে থাকে স্বামীর সংসারে, কোনো ছেলে নেই। মহুয়া গরিব, সমাজের নিচু তলার, কে তার আবার বিয়ে করব ক? বাপের ভিটায় পয়সা মরণের চাইতে অবস্থা সম্পন্ন মান্যগণ্য একজন পুরুষের বউ হওয়া উত্তম। সাবের ভাই কইছে মহুয়ার নামে 20 শতক জমি লেখা দিব। মহুয়ার মেয়ের সমস্ত খরচ নিজে বহন করব। মহুয়াদের ঘরের বন্দোবস্ত করব। মহুয়ার ঘরে যদি ওনার কোনো পুত্র সন্তান হয়, উনি মহুয়ার নামে একটা মার্কেট দিব। আফিফা থামে। আসিফ এতক্ষণ বিস্ফোরিত চোখেও ব্যথাতুর হৃদয় মায়ের কথাগুলো হজম করে গেল। তপ্ত শ্বাস ফেলে আসিফ বাবা মাকে জিজ্ঞেস করলো, বাহ, ভালোই তো উনি তোমাদেরকে ম্যানেজ করে ফেললো। এই কাহিনী মহুয়ার পরিবার জানে? এবার যেন কিছু বলার সুযোগ পেল কাশেম। বলল, না, এজন্যই তো তোকে জানানো। সাবের ভাই কইল, মেয়েটা তোর দোকানে চাকরি করে। তুই ওকে ভালো করে বুঝিয়ে বললে ও রাজি হবে সব দিক বিবেচনা করে। আসিফের মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে বলল, আচ্ছা, আমি ভেবে দেখি। আফিফা অনুনয় করে বলল, হ্যাঁ বাপ, মেয়েটার উপকার কর। সাবের ভাইয়ের মতো সামর্থ্যবান মানি লোক মেয়েটারে পছন্দ করছে, এটাই তো মেয়েটা 7 জনমের ভাগ্য। নইলে অমন ঘর ভাঙা
হতদরিদ্র, বাপ নাই, ভাই প্রতিবন্ধী, কোলে কন্যা শিশু, অমন পোড়ামুখী জনমদুখী পথের মাইয়ারে কে বিয়া করতে চাইব? হয়তো অল্প বয়সের কোনো তাগড়া ছেলে করব, কিন্তু সে হয় সিএনজি চালক হইব, নয়তো কোনো কারখানা শ্রমিক হইব। 3 বেলা ভাতের বদলে কিল ঘুষি খাইব। আর সাবের বাইয়ের ঘরে না ভাতের অভাব হইব, না পিন্দনের কাপড়ের অভাব হইব। বাড়তি রাজত্ব তো পাইবই, লগে ইজ্জত, গুরুত্ব। তুই ওরে বুঝায় ম্যানেজ কর, এই দায়িত্ব তোর। সাবের ভাই অনেক খুশি হইব তোর ওপরে। আসিফ ক্ষণ সময় ব্যয় করলো ভাবনায়। দেখলো মহুয়ার জীবন নিয়ে তার মা বাবার কথাগুলো যথেষ্ট যুক্তি আছে। সে বলল, আচ্ছা কয়দিন যাক, তারপর বলবো, সময় নিয়ে বুঝি। আগে তার ভাই সুস্থ হোক, ওদের মাথা গোজার একটা ঠাঁই হোক। তাই ভালো। আসিফের কথায় ভরসা পেল তার বাবা মা। তারা ভিতরের রুমে চলে গেল। আসিফও নিজের রুমে চলে গেল। রাতে ঘুমানোর আগে সে মহুয়াকে ফোন দিল। মিরনের খোঁজ খবর নিল। সেই রাতেই সাবেরকে ফোন দিল কাশেম। বলল, ভাই, কাজ হবে মনে হয়, আপনার মনের আশা পূরণ হইব। আসিফ দায়িত্ব নিছে মেয়েটারে রাজি করানোর। কয়দিন পর বলবে বলছে। সাবের হিমালয় জয় করার মতো খুশি হয়। 5 দিন পর মিরনের রিলিজ হলো। এই ভিতরে 3 দিন মহুয়া দোকান করেছে, বুলবুলিকে তার মায়ের কাছে রেখে। তবে আগের চেয়ে কম সময় দিয়েছে দোকানে। বাড়িতেও গিয়েছে হাঁস মুরগিগুলো দেখাশোনার জন্য। পাশের বাড়ির রিরা ও মীরাকেও পড়া বন্ধ করে দিল। আসিফ উপস্থিত থেকে ডাক্তারদের সাথে কথা বলে মিরনের রিলিজ পর্ব সম্পন্ন করলো। মেডিসিনগুলো বুঝিয়ে নিল মহুয়াকে পাশে রেখে। মহুয়া টাকা যেগুলো ম্যানেজ করলো আসিফের হাতে দিতে চাইলো ডাক্তারকে দেওয়ার জন্য। আসিফ নিল না। স্মিথ এসে বলল, এখন তোমার কাছে রাখো, আপাতত সব টাকা আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি না তো। সরকারি হাসপাতালের বিল। মহুয়া কাচুমাচু করতে করতে টাকাগুলো আবার তার ব্যাগে রাখলো। আসিফ লুকানো চোখে মহুয়ার আপাদমস্তক দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। এর আগে মহুয়াকে কখনো সে এভাবে দেখেনি। মহুয়ার প্রতি তার একটা মানবিক ও সহানুভূতির দৃষ্টি ছিল তার দোকানের স্টাফ হিসেবে। কিন্তু সাবের কেন মহুয়াকে বিয়ে করতে চায়, এই প্রশ্ন থেকেই না চাইল আসিফের ভাবনায় ঠাঁই পেল মহুয়া। আসিফ মহুয়াকে জিজ্ঞেস করলো, মিরনকে নিয়ে তোমরা এখন কোথায় উঠবে? ওর সেবা যত্নের জন্য ভালো পরিবেশ দরকার। আপাতত সেটার কোনো সমস্যা নেই ভাইয়া, বাড়িতে এক চাচার ঘরে থাকবো। ওনারা আমাদের জন্য এক রুম ঠিক করে রেখেছে। ওনারা সচ্ছল এবং ভালো মানুষ, আবার আপন চাচাতো ভাই। বিনয়ী গলায় বলল মহুয়া। আচ্ছা, থাকার আপাতত বন্দোবস্ত হলো, কিন্তু তোমাদের খাওয়া দাওয়া? 2-4 দিন তো ওনারাই খাওয়াবে বলছে, এরপর আমরা আলাদা রান্না করব। আমাদের রান্নাঘর ঠিক আছে, আগুন তো দিল আমাদের থাকার ঘরে। বুঝলাম, তোমাদের ঘর তো তুলতে হবে। ভেবেছ কিছু? মাথা গোজার ঠাঁই তো অবশ্যই করতে হবে। বাড়িতে যাই, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করব সাহায্যের জন্য। ঠিক আছে, তোমরা চলে যাও, আমি দোকানে যাই, সব বিষয়ে যোগাযোগ রাখবো তোমার সাথে। গুরু গম্ভীর গলায় বলল আসিফ। আসিফ মহুয়াদেরকে একটা গাড়ি ঠিক করে দিল। আয়াদের সাহায্য নিয়ে মিরনকে ধরে গাড়িতে তুলে নিল। বাড়িতে গিয়ে চাচাদের ঘরে উঠল তারা। আপাতত তারা নিজের বাড়িতে থাকতে পারছে, এটাই বড় শান্তি ও সান্ত্বনা তাদের জন্য। হালিমা মহুয়াকে বলল, আল্লাহর অশেষ দয়া, আমার পোলা ভালোর দিকে যাইতেছে। ঘরে আগুন কে দিল, এবার এইটা বাইর করার চেষ্টা করতে হইব। মহুয়া বলল, মা, সেটা তো আছে, আমাদের ঘরের ব্যবস্থা করতে হবে সহসাই। কাকাদের ঘরে কতদিন আর থাকবো? তুই এক কাম কর, তোর মহাজন চাচার সাথে দেখা কর। উনি যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয় আমাদের, বড় উপকার হয়। বেড়ার ঘর দেওয়ান যাইব না, আগুন আবার দিব জালিমেরা। টিনের ঘর দিতে হইব, ফুল টিনের ঘর। মায়ের কথায় মহুয়া সম্মতি জানায়। পরের দিন ভোরে বুলবুলি ঘুমে থাকতেই মহুয়া বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সাবের মহাজনের বাড়িতে গেল। একই গ্রাম মহু ও সাবেরের।
মহুয়া তার দালানের ঘরে পা রাখতেই তিনি টের পেলেন। অসম্ভব খুশি হলেন মহুয়াকে দেখে। বুঝে উঠতে পারছেন না ঠিক আসিফ কি তার হয়ে প্রস্তাবটা দিল। মহুয়াকে কি তার মা জেনে শুনে তার খালি ঘরে পাঠালো কাজের ছুতোয়? চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি হঠাৎ কইরা? বসো বসো। চাচা, আমি বেশি সময় নিব না, আমার তো ছোট বাচ্চা আছে জানেন। জানি তো, তোমার বউকে দুধ পান করা শিশু, খাইতে না পারলে কাঁদবো বলেই মহুয়ার বকের ওপরে চোরা চোখে দৃষ্টি নিক্ষেপ করলো সাবের। মহুয়ার নজরে পড়েনি সেটা। সে বলল, চাচা, আপনার মিল এখন বন্ধ, তাই বাড়িতে আসলাম সরাসরি। মা বলল বাড়িতে আসতে, নিরিবিলি কথা বলা যাবে, মিলে ব্যস্ত থাকেন। তোমার আম্মা একদম বুদ্ধিমানের কাজ করছে। তোমারে কি যে খাইতে দেই, আমার তো খালি ঘর, কাজ করার জন্য পাশের বাড়ির এক বেডি আসে আরো পরে। চাচা, আমি কিছুই খাবো না, আপনি বসেন। তবুও সাবের নিজেই মহুয়াকে চা, কলা, কেক এনে দিল ট্রেতে করে। মহুয়া সংকোচপূর্ণ মুখে সামান্য খেলো ভদ্রতা দেখিয়ে। তারপর মহুয়া তাদের ঘর নিয়ে সবিস্তারে বলল। শুনে মহাজন বলল, আমার কথাও টিনের ঘর হোক, নিরাপদে থাকতে পারবা তোমরা। তোমরা যা পারো কালেকশন করো, এর বাদে বাকি যা থাকে সব ভর্তুকি দিয়ে আমি নতুন ঘর তুলে দিব। যেহেতু তোমার বাপ নাই, তাই তোমাদের গার্ডিয়ান হিসেবে কাঠমিস্ত্রির সাথে আমি আলাপ করব খরচপাতি নিয়া। মহুয়া খুশি হয় সাবেরের মহানুভবতায়। বাড়িতে এসে মাকেও মিরনকে জানায়। হালিমা সাবেরের ওপর চিরকৃতার্থ হয়। মেয়ের সাথে একবেলা পার করে সাবেরের গল্প করে। তারপর মহুয়া গোপনে অনেকভাবে চেষ্টা চালিয়ে গেল তাদের ঘরে কে আগুন দিল তা উদ্ঘাটনের জন্য, এবং কিছুটা জেনেও গেল। মহুয়া নির্বাক মনে বাড়ি ফিরে এলো। গায়ের বোরকাটা খুলতে খুলতে মাকে বলল, মা, আমরা যাদের ধারণা করেছি ঘরে আগুন তারা দেয়নি, অন্য কেউ লাগিয়েছে লোক দিয়ে। তাদের উদ্দেশ্যই ছিল আমাদের 4 জনকে পুড়িয়ে ছাই করে দেওয়া। কি কস তুই? কারাই পশু, এমন জানোয়ার? মেয়ের দিকে কাতর চাহনি নিক্ষেপ করে অসহায় কণ্ঠে জানতে চাইল মহুয়ার মা। মা, আমি বুলবুলিদের বাড়ির এক ভাবিকে ফোন দিয়েছি। উনি বলল আমান এখনো থানায়। তার মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছে না তাকে। তার মায়ের মানসিক অবস্থা খুব খারাপ। শিউলি যে বিয়ের দিন চলে গিয়েছে আর আসে নাই। তবে আমান ছাড়া পেলেই শিউলিকে নিয়ে আসবে, তাদের বাসর হবে। তারপর তারপর চুপি চুপি শিউলিদের বাড়িতে গেলাম। ফুফুর বাড়ি যেহেতু, সবই তো চেনা। ক্ষেতের আল ধরে শিউলির চাচাদের ঘরে ঢুকলাম। তারা বলল শিউলির বিয়ের দিন আমানের মা তাদের বাড়ি গিয়েছে। সবার সামনেই তিনি ফুফুকে সান্ত্বনা দিল এবং আমান আসার অপেক্ষায় থাকতে বলল। অনেকক্ষণ নাকি আমাকে গালমন্দ করেছে। তিনি চলে গেলে ফুফু মা জুঠানেই দাঁড়িয়ে বলছে, আপন ভাইয়ের মেয়ে আমার মেয়ের কপাল পোড়ার চেষ্টা করলো, জামাইকে পুলিশ দিয়ে ধরালো, আমি এর বদলা নিয়েই ছাড়বো। তো তাদের ধারণা আমাদের ঘরে আগুন ফুফুই লোক দিয়ে লাগিয়েছে। এটা তার বাপের বাড়ি, সব রুমই তার মুখস্থ, তাই আগুন কোন সাইড দিয়ে লাগালে দ্রুত ছড়িয়ে পড়বে সে তো তা জানি। আমার বিশ্বাস হয়েছে এটা। আমানের মা যখন দেখলো আমি পুলিশ দিয়ে তার ছেলেকে থানায় নিয়েছি, সে কিছুটা হলেও ঘাবড়ে গিয়েছে, তাই সে আর বাড়তি কিছু করার চেষ্টা করবে না। হালিমা অবশ গলায় বলল, রক্তের মানুষ এত নিচু মনের হয়? আপন ভাতিজি ভাতিজারা সে মাইরা ফেলাইতে চাইল। আমি কি না করছি এই নন্দের লাইগা। যাক, শকর মাওলার দরবারে, আমি অসহায় মানুষ, চাক্ষুষ প্রমাণ নেই, কেমনে ধরি তারে? বলে হালিমা দুঃখে গভীর শ্বাস ছাড়ল। মাওলার দরবারে সব ছেড়ে দিলে হয় না মা, নিজেদের হাতেও কিছু বিচার রাখতে হয়। মেয়ের কথায় চ্যাত করে উঠল হালিমা। দুঃখ ভরা মন নিয়ে কাঠ কাঠ গলায় বলল, কয় ক্যালাস পইরা বেশি বাইরে গেছ তুই? তোর জিদ্দের লাইগে আজ আমাগো জীবনের এই বিতি কিচ্ছিরি। আমার বেমারে থাকা নাদান পোলাটা কতই না কষ্ট পাইতাছে শরীরে। তুই যদি বুলবুলির বাপেরে পুলিশ দিয়া না ধরাইতি, তাইলে কি আমার ঘর পড়ে আমার এত বছরের সংসারের সব স্মৃতি শেষ হয়ে গেল? কতজনের হাতে পায়ে ধইরা টাকার বন্দোবস্ত করতে হইল। তুই যেহেতু তার ঘরে যাইবি না আর, তাইলে চুলায় যাক তারা, দরকার কি আছিল কাহিনী করবার? আমাগো সেই মুরুদ আছে তাগো লগে লড়বার।
সব সময় সবার লগে লড়তে নাই, চুপ মাইরা থাকতে হয়। মহুয়া নীরবে শুনে যায় মায়ের কথাগুলো। পুকুর ঘাটে গিয়ে মুখে বার কয়েক পানির ঝাপটা মারে, যেন চোখের জল ও পুকুরের জল মিশে একাকার হয়ে যায়। শুক্রবারে সাবের মহাজন দুজন কাঠমিস্ত্রি নিয়ে মহুয়াদের বাড়ি এলো। মিরনকে দেখলো ঘরে গিয়ে। মিরনের পোড়া টান ধরেছে, সে এখন ভালোর দিকে যাচ্ছে। এই কাঠমিস্ত্রিরা টিনের ঘরও তৈরি করে থাকে, নকশা সহ। মহুয়া মাথায় ওড়না দিয়ে তাদের সামনে গেল। মিস্ত্রিরা ঘরের পরিমাপ করলো, কতটুক কাঠ টিন লাগবে। চেয়ারে বসে কাগজে কলমে সব হিসাব করে ফেলল। মহুয়াকে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কত টাকা জোগাড় করতে পারবা আন্দাজ মতে? চাচা, বলতে পারছি না, চেষ্টা করছি আমরা। 2-3 দিন পরেই জানাতে পারবো আপনাকে। তাহলে ঘরের আয়োজন শুরু করুক তারা। টিনের দোকানদার আমার পরিচিত, বাকিতেও নেওয়া যাইব। ঠিক আছে চাচা, শুরু করুক ওনারা। সাবেরের ধারণা ছিল মহুয়া ও তার মা বিয়ের বিষয়টি জানে কিছুটা হলো। সে মনে মনে বলল, চাচা না, আমি তোর স্বামী হমু কয়দিন পর। তারা চলে যায়। মহুয়া ও তার মা মিলে টাকার ব্যবস্থায় নেমে পড়ল। মহুয়ারা তাদের দুটো বড় গাছ বিক্রি করে ফেলল। আত্মীয় স্বজন থেকেও সাহায্য নিল। আসিফের কাছে সাহায্য চাইল না তারা, কেননা আসিফ মিরনের রিলিজ হওয়ার পুরো টাকা দিয়েছে। তারপর মহুয়া বড় বাজারে স্বর্ণের দোকানে যায়। তার গলার চেইন ও একজোড়া কানের দুল বিক্রি করে দিল। এতে ভালো টাকা চলে এলো হাতে। মহুয়া যখন গহনার দোকান হতে বেরিয়ে যায়, দূর হতে আসিফ তাকে দেখলো, বুঝলো কিছু। সে গহনার দোকানে এসে বলল, বোরকা পরা যেই মেয়েটি বেরিয়ে গেল, সে কি বিক্রি করেছে দেখি। দোকানদার দেখালো। কত টাকা দিয়েছেন? দোকানদার টাকার অঙ্ক বলল। আসিফ তার মানিব্যাগ হতে সমপরিমাণ টাকা দোকানদারের হাতে গুঁজে দিল। বলল, আমি বসছি। ঘষে মেজে চকচকে করে দিন চেইন ও দুল জোড়া। দোকানদার তাই করলো। আসিফ মহুয়ার কানে দুল জোড়া গলার চেনটা যত্ন করে তার কাছে রেখে দিল। তার পরের দিন মহুয়া দোকানে গেল। দেখলো ম্যানেজার ফাহিম নেই, ক্যাশে আসিফ বসে আছে। মহুয়া তাকে সালাম দিয়ে একপাশে টুলটাতে বসলো। নিত্যদিনের মতো বোরকা খুলে নিল। ম্যানেজার কই ভাইয়া? অসুস্থ, ফোন দিয়ে জানালো, সেই জন্য আমার আসতে হলো। আসিফ নিচু মাথায় ট্যালি খাতায় বিক্রির হিসাব দেখছে, আর মহুয়ার কথা জবাব দিল। সে ক্যালকুলেটরেও হিসাব মিলাচ্ছে, কিন্তু গরমিল হচ্ছে। মহুয়াকে ডাকলো। মহুয়া আসিফের সামনে গিয়ে দাঁড়ালো। খাতায় হিসাবটা বুঝিয়ে দিল আসিফকে। আসিফ মহুয়ার দিকে তাকালো, দেখলো মহুয়ার কান ও গলা খালি। জিজ্ঞেস করলো, তোমার চেইন ও দুল কোথায়? মহুয়া সত্যিটা বলল। আসিফ বলল, ঘরের জন্য? সেটার কি ব্যবস্থা হলো? মহুয়া সাবেরের কথা বলে সব বলল। আসিফ চিন্তা করে দেখলো, আজ দোকান খালি। মহুয়াকে বিষয়টা এবার জানাই। হয়তো মহুয়া রাজি হতেও পারে। সব বিবেচনা করে আসিফ গম্ভীর গলায় মহুয়াকে বলল, তোমাকে কিছু কথা বলার ছিল। ক্লিয়ার আনসার দিবে। অবশ্যই, বলেন। হকচকানো গলায় বলল মহুয়া, তুমি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবে? এখনো ভাবিনি, মেয়ের কথা ভেবে। তুমি তার কাছে যেহেতু যাবেই না, তাহলে ডিভোর্স না দিয়ে উপায় কি? তোমার অল্প বয়স, পুরো লাইফ সামনে। দ্বিতীয় বিয়ে করা জরুরি তোমার। মহুয়া বিস্মিত চোখে তাকায় আসিফের দিকে। আমি গরিবের মেয়ে, কে আমাকে বিয়ে করবে? আর এখন এসব আমার মাথায় নেই একদম। আমার মাথায় আছে আমার পরিবার, আমার মেয়ে। তোমার মেয়ের জন্য দরকার একজন ভরসার মানুষ। মহুয়া মৌন থাকে। আসিফ সংকোচপূর্ণ কণ্ঠে খোলাখুলিভাবে মহুয়াকে সাবেরের প্রস্তাব শোনায়। নিমিষেই মহুয়া সারা মুখে অমাবস্যা ভর করল। উজ্জ্বল মুখখানা অনুজ্জ্বলতায় ভরে গেল। নিজেকে সংবরণ করতে পারল না। কষ্টে, বিরক্তিতে তার মরে যেতে ইচ্ছে করছে। কেঁদে কেটে নাক মুখ ফুলিয়ে ফেলল। মহুয়ার নাজেহাল অবস্থা দেখে আসিফ বাবার ওপর বিরক্ত হলো। ক্যাশের থেকে উঠে গেল। মহুয়ার দিকে একটু টিস্যু বাড়িয়ে দিল। সহানুভূতির গলায় বলল, চোখ মুছে ফেলো, সরি তোমাকে কাঁদালাম বলে।
ঠিক আছে, বাবাকে বলে দিব যেন ওনাকে মানা করে দেয়। মহুয়া ফোফানো ধরা গলায় বলল, হ্যাঁ তাই করুন। ওনাকে আমি চাচা বলি, আর উনি, ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমি দরকার হলে মরে যাব, বাকি জনম একলা থাকবো। তবুও এ অসম্ভব। আমাদের ঘর করে দেওয়া লাগবে না ওনার, যা পারি আমরাই করব। আমি গরিব বলে এতটা পচে যায়নি যে চাচা সম্বোধন করে ডাকা পিতার বয়সী কারো গলায় ঝুলে পড়ব। কিন্তু আমার ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা বোধ আছে। মরে যাওয়া, একলা থাকা কোনো সুস্থ সমাধান নয় মহুয়া। বেঁচে থাকতে হবে, বিয়ে করতে হবে, লড়াই করতে হবে জীবন নিয়ে, বিজ্ঞের সুরে বলল আসিফ। দুপুরে আসিফ দোকান থেকে বের হয়ে গেল। দুজনের জন্য 2 প্যাকেট মুরগি পোলাও নিল। দোকানে এসে মহুয়াকে বলল, আমার ক্ষুধা লেগেছে, তুমি একটু লেট করে যেও যেহেতু ম্যানেজার নেই। বাইরে গিয়ে খেলে দোকান বন্ধ করে যেতে হবে দুজনের, তাই নিয়ে এলাম। ওই যে প্লেট, গ্লাস সবই আছে, বেড়ে নিজেও খাও, আমাকেও দাও। মহুয়া আসিফকে দিল, নিজেও খেলে ইতস্তত বোধ করে হলো। ক্ষুধায় তার পেটটাও চনমনিয়ে উঠেছে। খাওয়া শেষে আসিফ বলল, ঘরে আগুন কে দিয়েছে জানতে পেরেছ? না, এখনো পারিনি। মহুয়া নিজের ফুফুর কথা গোপন করলো, নয়তো নিজেই ছোট হয়ে যাবে। মহুয়া বিকেলে বাড়িতে গিয়ে দেখে তাদের উঠান ভর্তি জিনিসপত্রে। ঘর তৈরির সরঞ্জামাদি চলে আসলো ভ্যানে করে। সবকিছু তদারকি করছে সাবের মহাজন। তার উপরে হালিমার কৃতজ্ঞতা অসীম। মহুয়া ক্ষোভ নিয়ে মাকে সব জানালো। হালিমার মাথায় যেন বজ্রপাত পড়ল। বলল, এই ছিল বেটার মনে, তোরে আমি কই ভাই, আর তুই আমারে মাইয়ারে চাস বিয়া করতে? মন চায় কোপায়া ধর আলগা কইরা ফালাই। চোখে শরম উঠা গেছে তার বউ মরার লগে লগে, নইলে তার তুলনায় লেদা মাইয়ারে কেমনে বিয়া করতে চায়। আসিফ বাড়িতে গিয়ে তার বাবাকে মহুয়ার অমতের কথা জানালো। তিনি সাবেরকে জানিয়ে দিলেন। সাবের ক্রোধে ফুঁসে উঠল। পরের দিন সে লোক পাঠিয়ে মহুয়াদের উঠান থেকে ঘর তৈরির সবকিছু নিয়ে গেল। লোক মারফতে ভয়ঙ্কর হুমকি দিল মহুয়াদের। বিষয়টা আর গোপন রইল না, জানাজানি হয়ে গেল। তেলা মাথায় তেল সবাই ঢালে, তাই সবাই সাবেরের পক্ষ নিল। মহুয়া ও তার মাকে বোঝাতে লাগলো যেন সাবেরকে বিয়ে করে মহুয়া, এতে তাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। কিন্তু মহুয়া ও তার মা কিছুতেই রাজি হলো না। সাবের লোক মারফতে ভয়ঙ্কর হুমকি দিল মহুয়াদের। হালিমা আবারও মানসিকভাবে ভেঙে পড়ল। পরের দিন মহুয়া বাড়ি থেকে বের হয়ে আসিফকে ফোন দিল। পথের এক পাশে দাঁড়িয়ে সাবেরের কাণ্ডকীর্তি বলে কান্নায় ভেঙে পড়ল। মহুয়ার আকুল কান্না আসিফের হৃদয়কে তোলপাড় করে দিল। সে মহুয়াকে আন্তরিক গলায় বলল, ওনাকে প্রতিহত করার এবং তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আজ থেকে আমার। তুমি নিশ্চিন্ত মনে থাকো, আর ঘর যেভাবে হওয়ার প্ল্যান হয়েছে সেভাবেই হবে। সাবেরের পরিবর্তে বাকি হেল্প আমি করব। আমি আজ তোমার সাথে তোমাদের বাড়ি যাব। এমনিতেই তোমার ছোট ভাই মিরনকে দেখতে আসতাম, আজ নয়। ভয় লাগে ভাইয়া, সাবের কাকা শুনলে আবার যদি কোনো বদনাম রটায়। ওকে, আমি তোমার সাথে যাব না, শুক্রবার বিকেলে আসব। ঠিক আছে মহুয়া? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আমার কথাকে গুরুত্ব দেওয়ার জন্য। স্মিথ হেসে বলল মহুয়া। পথ চলায় কে কখন কিভাবে কার কাছে গুরুত্ব পাবে তা আগে থেকে কেউই জানে না। যাই হোক, এত ভারাক্রান্ত হয়ে থাকলে মানায় না। দোকানে যাও, আমি আসতেছি। মহুয়া কান হতে মুঠোফোনটাকে আলগা করে নেয়। দোকানে চলে যায়। ম্যানেজার ফাহিম ক্যাশে বসে আছে। সেদিনের পর হতে সে মহুয়ার সাথে অতিরিক্ত একটি কথাও বলে না। আসিফ বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে মহুয়া কি নিয়ে, কিন্তু ভাবনার কোনো থই খুঁজে পেল না সে। তাই ভাবনার ইতি ঘটিয়ে দিল আপাতত। উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেল। দোকানে মহুয়ার সাথে সেও প্রয়োজন ছাড়া কথা বলে না, পেশাদারিত্ব ভাব বজায় রেখে চলে। শুক্রবারে আসিফ মহুয়াদের বাড়িতে গেল। মহুয়ার চাচাদের ঘরে গিয়ে বসলো, সামান্য নাস্তা করলো। মিরনকে দেখলো,
হালিমার মন খারাপ দেখে আসিফ জিজ্ঞেস করলো, কোনো সমস্যা খালাম্মা? বিপদ যখন আসে তখন চারদিক হইতে আসে বাবা। মিলনরে আর মিলে কামে রাখবো না সাবের ভাই। মিলন গতকাল গেল আর খেদায়া দিল সে। মুখের ভাষাও কদর্য করছে সেই। কি বলল? জবাব দিল মহুয়া। বলল, আমার মিলে তুই আর আসবি না। তোদের মতো ছোট লোকদের উপকার করতে নেই। তোরা প্রতিদান দিতে জানিস না, কেবল নিতে জানিস। আসিফ স্থির রইল, পর মুহূর্তে বলল, ভালো হয়েছে এক হিসেবে। মিরন স্পেশাল চাইল্ড, ওর কোনো কাজ না করাই ভালো। তুমি যেহেতু চাকরি করছো, তাহলে ও বাড়িতে থেকে তোমার মেয়েকে ও সবকিছু দেখাশোনা করতে পারবে খালাম্মার সাথে সাথে। মিল থেকে ও কি বার এমন বেতন পেত? তাও কথা। আক্ষেপের শ্বাস ছেড়ে বলল মহুয়া। আসিফ বেরিয়ে গেল উঠানে। মহুয়াদের খালি ঘর বিটা দেখলো ভালো করে। মহুয়ার মা আসিফকে তাদের ঘর, রান্নাঘর, বাগান দেখিয়ে সংসার জীবনের কিছু স্মৃতিচারণ করলো। সাথে মহুয়া ও মিরনও আসছে। আসিফ বলল, আমি কাল ঘর করার মিস্ত্রি পাঠিয়ে দিব। তারা দেখে হিসেব দিবে আমাকে। আপনারা মা মেয়ে ঘর করা নিয়ে কোনো চিন্তা করবেন না। যেহেতু দায়িত্ব নিয়েছেন, তাহলে আগের হিসেবে ঘর হলে আমরা যে টাকাগুলো সাবের কাকাকে দিতাম সেটা আপনি নেন। নমনীয় চোখে বলল মহুয়া। পরে দিলে হবে, এখন দিতে চাইলেও দিতে পারো। মহুয়া ব্যস্ত পায়ে তার চাচাদের ঘরে গেল। চাচির স্টিলের আলমারিতে গচ্ছিত রাখা টাকাগুলো নিল। পা ঘুরিয়ে উঠোনে আসিফের নিকট এলো। টাকাগুলো আসিফের হাতে দিয়ে বলল, এই নিন ভাইয়া, গুনে নিন। আসিফ টাকাগুলো গুনে বলল, এত টাকা কিভাবে ম্যানেজ করতে পারলে? আমার নানার বাড়ির আত্মীয়দের কিছু হেল্প আছে। আমার বড় দুটো আম গাছ বিক্রি করেছে। আমার কানের এক জোড়া দুল ও গলার একটা সোনার চেন বিক্রি করে দিয়েছি। বেশি টাকা তো এখান থেকে এলো। তাই বলো। ঠিক আছে, আমি এখন আসি। কাল মিষ্টি পাঠিয়ে দিব। আসিফ টাকাগুলো নিয়ে চলে গেল। পরের দিন মিস্ত্রি দুজন এলো। মাফ যোগ করে দিল ঘরের। আস্তে আস্তে ঘরের উঠানে স্তূপ হতে লাগলো ঘর তৈরির সরঞ্জামাদি। 10 দিনের মধ্যে মহুয়াদের 3 কামরার ফুল টিনের ঘর তৈরি হয়ে গেল। হালিমা মসজিদের হুজুর ডেকে ঘর বন্ধ করালো। সামর্থ্যের ভিতরে মিলাদ পড়িয়ে কয়জন মিসকিন খাইয়ে দিল। আসিফকেও বিশেষভাবে দাওয়াত করেছে হালিমা। আসিফ অপারগ প্রকাশ করেছে আসবে না বলে। এক নিরিবিলি ভোরে তফুরা মহুয়াদের বাড়ি গিয়ে উপস্থিত হলো। মহুয়া ও তার মা থমকালো না, বরং এই দিনের অপেক্ষায় মা মেয়ে প্রমোদ গুনছিল। যেহেতু তফুরার আপাদমস্তক বোরকা ও নেকাব দিয়ে আবৃত, তাই মহুয়া চিনো না চেনার ভান করলো। তারা মা মেয়ে চুপ করে রইল। তফুরা বুলবুলিকে নিজের কোলে নিয়ে নিল। বিনয়াবনত হয়ে সংকোচপূর্ণ গলায় মহুয়ার দিকে চেয়ে বলল, আমি ওর দাদি। তোমার কাছে আইসি মামলাটা তুইলা নেওয়ানোর জন্য। আমার পোলাই তো তোমারে ছাইরা দেয় নাই, অস্বীকার করে নাই। তুমি হুদাই ঝামেলা পাকাইছ। এই নাদান মাইয়াটারে বাপের মহব্বত থেকে সরায় রাখছো। তুমি চইলা আসো বাড়িতে। আপনি চলে যান, মামলা তুলব না। আইন মতে তার প্রাপ্য সাজা পেয়ে গেলে এমনিতেই জামিন হয়ে যাবে। টনটনে সুরে প্রত্যুত্তরে বলল মহুয়া, কিন্তু বিপদ তো আরেকখানে। আমার 3 মাসের ছুটিতে আসছে। বিদেশের কোম্পানির লোক দিয়া বলাইছি আমার হাসপাতালে অনেক অসুখ। 1 মাস ছুটি দিছে, নইলে আরো 1 মাস বাড়ান যাইব। এর বেশি হইলে তার চাকরি থাকবো না। মুখের নেকাব সরিয়ে নিরীহ স্বরে কথাগুলো বলেই মরা কান্না জুড়ে দিল তফুরা। যার কর্ম যেমন তার ফলও তেমন। তার চাকরি বাঁচানোর দায়িত্ব আমার নয়। আপনি আসতে পারেন। ডিভোর্স লেটার চলে যাবে আপনাদের বাড়ি। তফুরা হতাশ হলো। বিদীর্ণ মুখে উঠে চলে গেল নিজের গন্তব্যের দিকে। জেলখানায় গিয়ে ছেলেকে জানালো বিষয়টা। আমান মুখকে বিকৃত করে ফেলে তার ঘনিষ্ঠ একটি ছেলের নাম বলে মাকে, এবং বলল সেই ছেলে যেন তার সাথে দেখা করে শীঘ্রই। মহুয়াদের ঘর আসিফ দায়িত্ব নিয়ে খরচ দিয়ে তুলে দিয়েছে। এ খবর চাউর হয়ে গেল আড়ালে আবডালে।
সাবের বিস্ফোরক হয়ে উঠল। আসিফের বাবাকে নরম গলায় জানালো বিষয়টা। শুনে কাশেম উত্তেজিত হলো। তিনি রাতে আসিফকে জিজ্ঞেস করলেন সততা যাচাইয়ের জন্য, কিরে, তুই নাকি মহুয়াদের ঘর তুলে দিলি? আসিফ বিনা বাক্যে স্বীকার করে নিল, বাবা, ঘর মিস্ত্রিরা তুলেছে, আমি নই। ব্যর্থ পোলা, বাপের ভুল ধরিস? কিছুদিন আগে আমারে প্রশ্ন করলে আমি কবে থেকে এত দানশীল হইলাম? একই প্রশ্ন আমিও তোরে করতেছি, উত্তর দে। ঘরের অর্ধেক টাকা তারা দিয়েছে, বাকি অর্ধেক আমি দিয়েছি বাকিতে। কারণ মহুয়া আমার দোকানে চাকরি করে, তার বেতন থেকে কেটে নিব, এবং ঋণের দায়ে সে চাকরি ছাড়ার নাম নিবে না মুখে। তাকে দিয়ে দোকানে ভালো প্রফিট হয় নাকি অন্য কিছু? যা ভাবেন আপনারা। আসিফের মা আফিফা চঞ্চন করে উঠল, জ্ঞান বুদ্ধি লোপ পাইছে তোর? কই আগরতলা, কই উগির তলা? সাবের ভাই শুনলেও বা কি কইব? কাশেম শাসনের সুরে ধমকে উঠে বলল, যদি এমন কিছু ঘটে তাইলে আমার ঘরের দুয়ার তোর লাইগা বন্ধ। মান ইজ্জত বলে কিছু থাকবো সমাজে? যেটা আমার মাথায় নেই সেটাই আপনারা ভেবে বসে আছেন। এই মেয়ের সাথে আমার ভালো করে আলাপই হয় না, আবার প্রেম, বিয়ে? সে আমার দোকানের একজন বিশ্বস্ত ভালো কর্মী, এর বাইরে আর কিছুই না। ওরা নিঃস্ব, অসহায়, তাই ওদের পাশে দাঁড়িয়েছি, সহমর্মিতা দেখিয়েছি মানবিক বোধের জায়গা থেকে। ব্যাস, খেপানো স্বরে কথাগুলো বলেই বের হয়ে যায় আসিফ। এদিকে তোড়জোড় করে শিউলিকে অন্যত্র বিয়ে দিয়ে দিল তার পরিবার। কেননা তারা জানতে পারল মহুয়া মামলা তুলে নিবে না, আমানকে পুরো 2 বছর সাজা ভোগ করতে হবে। তার বিদেশ যাওয়া বন্ধ হয়ে গেল, তার স্থানে মালিক নতুন কর্মী নিয়োগ দিয়েছে। সুতরাং তার আশায় মেয়েকে ধরে রাখা বোকামি। এই খবর আমান জেনে গেল। মহুয়ার ওপর আমান, তফুরা, শিউলি, তার মা বাবা, মহাজন, সাবের, কাশেম, ম্যানেজার ফাহিম সবাই ক্রোধান্বিত। সবার আক্রোশ, সবার দ্বিগুণ বিরক্তি। তারপর এক উষালগ্নে মহুয়া আটকা পড়ল সাবেরের ঘরে। সাবের ঘরের দরজা বন্ধ করে দিল। মহুয়াকে টেনে নিজের বিছানার উপরে নিয়ে ফেলল হিংস্র সাদুল্যের মতো। আগ্রাসী থাবায় মহুয়ার গায়ের সমস্ত পোশাক খুলে নিল। পাঞ্জাবি খুলতে খুলতে বিশ্রী গালি দিয়ে বলল, মাইয়া, তোরা এখন রক্ষা করার কেউই নেই। তোর নাগর আসিফ তার গ্রামে নাক ডেকে ঘুমাইতেছে। মহুয়া খাঁচায় বন্দি পাখির ন্যায় ছটফটাতে লাগলো শত মিনতি করে, লাভ হলো না। সাবের তার কাজ শুরু করে দিচ্ছিল, ঠিক তক্ষুনি তার দরজায় করাঘাত হলো বিকট শব্দে। সাবের খেপে গিয়ে দরজা খুলল, নয়তো বাড়ির অন্য ঘরের লোকজন এসে যাবে। মহুয়া কাঁপতে কাঁপতে সালোয়ার জামা পরে নিল, আগন্তুক ঘরের ভিতরে প্রবেশ করলো। সাবেরের গলা টিপে ধরে জিজ্ঞেস করলো, মিরনকে কোথায় গুম করছিস লুচ্চা? পুরুষালী গলা শুনে মহুয়া রুমের আড়াল হতে উকি মারল। দেখলো তার সেই পুরনো প্রিয় মুখটি। বিস্ময়ে, লজ্জায়, সংকোচে মহুয়ার মরে যাওয়ার উপক্রম। আগের দিন বিকালে মিরন প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে গেল। পাশের ধান ক্ষেতের খালি জমিতে কয়েকবারই ছেলেরা মিলে বল খেলে। সবার সাথে জমির পাড়ে বসে খেলা উপভোগ করে মিরন। তারপর বাজারে গিয়ে 1 কাপ চা ও 1 পিস কেক খেয়ে মিরন বাড়িতে ফিরে আসে। মিরন যেহেতু অসুস্থ, তাই তার চলাফেরা দৈনন্দিন রুটিন মা বোনের মুখস্থ। খেলা শেষ হলো, বিকেল ফুরিয়ে গেল, সাজের আগমন ঘটল, কিন্তু মিরন এলো না। হালিমা ও মহুয়া উদ্বিগ্ন হলো। বোরকা পরে মা মেয়ে ভিন্ন ভিন্ন দিকে মিরনকে খুঁজতে বের হলো। কোথাও মিরনের চিহ্নটুকু নেই। এভাবে বাড়ির ও আশপাশের বাড়ির মানুষজন জেনে গেল। সবাই হাই হুতাশ শুরু করলো। চারপাশ ঘনিয়ে আধার নেমে এলো। হালিমা ঘরে ফিরে এলো, নাতনি বুলবুলিকে পাশে বসিয়ে কান্না জুড়ে দিল। মহুয়া বাজারে চলে গেল। গ্রামের পরিচিত যে ছেলের দোকানে মিরন চা খায় রোজ, তাকে ভেজা গলায় জিজ্ঞেস করলো, আলফু ভাই, মিরন চা খেতে আসছিল বিকালের দিকে? তাকে খুঁজে পাচ্ছি না। হ, আইছিল তো। 1 কাপ মালাই চা আর একটা ক্রিম বন খাইলো।
এরপর দেখলাম সাবের মিয়ার মিলের ভিতরে গেল। তারপর তো আর জানি না বোন, বিচলিত স্বরে জানালো আলফু। পা চালিয়ে মহুয়া মিলে গেল, মিরনকে দেখতে পেল না। উপস্থিত অন্যদের কাছে মহুয়া জানতে চাইল, আমার ভাই মিরন মিল থেকে বের হয়ে কোন দিকে গেল, আপনারা দেখেছেন? কই, মিলে তো তোমার ভাইরে দেখি নাই। অবশ্য আমি আইলাম বেশিক্ষণ হয় নাই, জানালো লোকটি। অন্যরা বলল, আমরাও দেখি নাই, তাই কইতে পারি না। সাবের চাচা বিকালে মিলে আইছে? আইছিল, আবার চলে গেছে। মহুয়া বিমর্ষ নয়নে সম্ভাব্য সব স্থানে মিরনকে খুঁজল। ফলাফল শূন্য। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল মহুয়া। আশাহত গলায় মাকে সব জানিয়ে বলল, আম্মা, কি করবো এখন? কোথায় খুঁজবো আর? তো নানাগো বাড়ি, খালাগো বাড়ি। মোবাইল কর, বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল হালিমা। মিরন এই জনমেও একা একা কোনো আত্মীয়ের বাড়ি যায়নি আম্মা, আজ হঠাৎ কেন যাবে? তবুও ফোন দিই, বলে মহুয়া সব আত্মীয়ের বাড়ি ফোন দিয়ে খোঁজ নিল। সবার এক কথা, মিরন যায়নি। বাড়ির মানুষজন মহুয়াদের ঘরে জড়ো হলো। কারো কারো কথা মতে বাড়ির আশেপাশের ডোবা খালেও মিরনের সন্ধান করলো, লাভ হলো না। মহুয়া কান্না জড়িত সুরে আসিফকে মিরনের বিষয় জানালো। আসিফ চিন্তিত হলো, বলল, সকাল হোক, দেখো মিরন ফিরে আসে কিনা, নইলে থানায় যেতে হবে। পল্লীগ্রাম। রাত হতেই নির্জনতা ভর করলো পরিবেশ জুড়ে। সবাই যার যার ঘরে চলে গেল। মহুয়া চট করে মাকে বলল, মা, আলফু বলল মিরনকে মিলে ঢুকতে দেখেছে। আবার মিলে যারা ছিল তারা বলল সাবের বিকেলে মিলে গিয়েছে, যদিও তারা মিরনকে দেখেনি মিলে। তাহলে সাবের মহাজনের বাড়িতে একবার যাওয়া জরুরি নয়? তাই তো, ভালো কথা মনে করছো। আলফু ছেলেটা আন্দাজে মিশা কথা কনের পোলা না। এখন রাত হয়ে গেল, অমাবস্যার আন্ধার মারায় কেমনে যাইবি? ভোরে যাইস। বুলবুলি তখন ঘুমায় থাকবো। হের বাদে থানায় গিয়া পুলিশটা জানাইতে হইব। বৈশা থাকনের টাইম নেই। আচ্ছা, সাবের কিছু করে নাই তো মিরন রে? সেই তো তোর আমার ওপরে বহুত খেপা। তসবি হাতে দোয়া দরুদ পড়তে পড়তে আল্লাহর নাম জপতে জপতে বলল হালিমা। এটা আমারও একটু একটু মনে হচ্ছে। দেখি আগে তার বাড়ি যাই। একা যাওয়া ঠিক হবে মা? এখন হইলে সমস্যা আসছিল। ভোরে এই ঘর ওই ঘরের মুরব্বীরা নামাজ পড়তে উঠা যায়, সমস্যা নাই। তুই ঘরে যাইস না, দুয়ারের বাইরে খাড়ায় জিগাবি আর চলে আসবি। হ্যাঁ, সেটাই, ঘরে যাওয়ার কাজ নেই আমার। সারা রাত নির্ঘুম কাটে মহুয়া আর হালিমার অপেক্ষা প্রভাতকালের। ভোরের আলো না ফুটতেই মহুয়া বোরকা পরে বেরিয়ে যায় সাবেরের বাড়ির উদ্দেশ্যে। সাবের তার ঘরে নামাজ পড়ে উঠল মাত্র, তখন ঘরের দরজায় বাইরে হতে আস্তে করে টোকা পড়ল। সে আত পাকা দাড়িতে হাত বুলিয়ে চাপানো দরজার দুই কপাট মেলে ধরল। মহুয়া তাকে সালাম দিয়ে ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। সাবের অবাক চোখে দুঃখিত গলায় বলল, হায় খুদা, কি কও? ভিতরে আসো, ভালো কইরা শুনি। মহুয়া এক পা অতিক্রম করে ঘরের ভিতরে গেল এবং সামনে দাঁড়িয়ে থেকে বলল, চাচা, আলফু বলল তার দোকান হতে চা খেয়ে মিরন আপনার মিলে গেল, এবং আপনার মিলের লোকজন বলল আপনি বিকেলে মিলে ছিলেন। আলফু কইছে? একদম মিছা কথা। তোমার ভাই মিরন সম্পর্কে আমি কিছুই জানি না। আমি বিকেল বেলায় মিলেছিলাম এটা সত্য, কিন্তু আমি থাকা অবস্থায় তোমার ভাইরে দেখি নাই। তার আগে পরে গেছে কিনা সেটা তো আমি জানি না। মহুয়া হতাশ হয়। তার ধারণা ছিল সাবের থেকে হয়তো কোনো ক্লু পাবে মিরনের। সে বিদীর্ণ স্বরে বলল, আচ্ছা চাচা, আসি তাহলে। মহুয়া পা বাড়াতে তার হাত ধরে ফেলল সাবের। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। মহুয়ার মুখ চেপে ধরল যেন চিৎকার দিতে না পারে। তার অল্পক্ষণ পরে মিজান গিয়ে হাজির হলো সাবেরের ঘরে। মিজান ভাই, তিনি না চট্টগ্রামে থাকেন? বাড়িতে কখন এলো? আর এত ভোরে এখানেই বা কেন? মহুয়া আর কিছু ভাবতে পারে না। সম্বিত ফিরে পায় মিজানের হ্যারে গলার আওয়াজে। এই মহুয়া, এদিকে আয়। মহুয়া পা টিপে টিপে যায় মিজানের সামনে। আড়ষ্ট হাতে ঘরের দেয়াল চেপে দাঁড়িয়ে থাকে। মিজান ভিতর হতে দরজা বন্ধ করে দিল।
সাবেরের গলা টিপে বলল, মিরন কোথায় বল, নইলে তুই এখন গুম হয়ে যাবি কসম। মহুয়ার বাপে সারা জীবন তোরে ভাই বলছে, কিন্তু নিজের লোলুপতার জন্য ভাতিজি সম মহুয়াকে বিয়ে করতে চাইলি। সে রাজি না হতে তার আলাভোলা সহজ সরল ভাইটাকে গুম করলি, যেন মিরনকে খুঁজতে মহুয়া তোর কাছে আসে, আর তুই নোংরামিতে মেতে উঠবি। বল মিরন কই? সাবের গর্জন করে উঠল, এই শুয়োর, মিরনরে আমি গুম করছি প্রমাণ কি? প্রমাণ আলফু, বলে মিজান সাবেরের বিশেষ স্থানে জোরে লাথি মারল। বয়স্ক সাবের নিতে পারল না। ওমাগো বলে ভয়ানক যন্ত্রণায় হাত চেপে ধরে বসে পড়ল। বুঝলো তার আর রক্ষা নেই, কারণ সে এবং গ্রামের সবাই জানে মিজান খুবই বদরাগী ছেলে। একবার মারপিট করে আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করেছিল মিজান। মহুয়ার মুখে কোনো রা নেই, পূর্বের স্থানে কুজন ন্যায় দাঁড়িয়ে আছে। সাবের কোকানো স্বরে বলল, ধানের গোলার ভিতরে আছে। মহুয়া দিশেহারা হয়ে ছুটে গেল বিশাল ধানের গোলার দিকে। যেই চৌকির ওপরে গোলাটা অবস্থিত, মহুয়া সেই চৌকিতে পা দিয়ে উঠে দাঁড়ালো। দেখলো তাই, ভাই মিরন আতশোয়া হয়ে ঘুমিয়ে আছে। ভাই মিরন, এই মিরন উঠে আয়। বোনের আদর মাখা কণ্ঠ শুনে মিরন জেগে ওঠে। বসা থেকে উঠে দাঁড়ালো। মিজান এগিয়ে গেল, মিরনকে ধরে গোলার ভিতর হতে বের করে আনলো। মিরনকে সাবেরের সামনে এনে বলল, এত কাহিনী করার টাইম নেই। আমি যেটা ধারণা করছি সেটা সত্যি কিনা বল। তুই মহুয়ার সাথে অশ্লীল কাজ করার জন্য এই নাটক করছিস, ঠিক? সাবের মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক। মহুয়া নির্বাক হয়ে যায়। মিজান বলে, এখন কি সাজা দিব সাবের মহাজন রে, নাকি থানা পুলিশ করব? বাড়ির সবাইকে ডেকে আনবো? সাবের হাত জোর করে মাফ চাইল মিজানের কাছে। মিজান বলল, আজকের পর হতে মহুয়াদের পরিবারের কারো কোনো ক্ষতি হলে তার দায়ভার তোর নিতে হবে, রাজি? সাবের সম্মতি জানায়। মহুয়ার পা ধরে বল, আম্মা আমার ভুল হয়েছে, মাফ করে দাও। সাবের মনে মনে ফুঁসে উঠছে, যেন সমুদ্রের উত্তাল ঢেউ। কেউ দেখে যাবে, এদের বিদায় করা জরুরি। তাই উপায়হীন হয়ে সাবের মহুয়ার পা ধরে মিজানে শিখিয়ে দেওয়া কথা বলল। মিজান ও মহুয়া মিরনকে নিয়ে চলে যায়। মিজান ভাই, হঠাৎ করে এই বাড়িতে এলেন কেন? লজ্জা ও ইতস্তত কণ্ঠে জানতে চাইল মহুয়া। যার জন্য করি চুরি সেই বলে চোর। এত সাহস দেখিয়ে একা যাওয়া উচিত হয়নি তোর। বুঝলাম, মিরনকে না পেয়ে পাগলের মতো হয়েছিলাম, অতটা ভাবতে পারিনি, বুঝে উঠতে পারিনি। আপনার বিষয়টা বুঝলাম না মিজান ভাই। সেটা বাড়িতে গিয়ে চাচির থেকে জেনে নিস। আচ্ছা। পুরো পথ কেউ আর কোনো কথা বলে না। মিজান তাদের বাড়ির পথে পা রাখে। মহুয়া মিরনের গলা পেঁচিয়ে ধরে নিজেদের বাড়ি চলে যায়। ঘটনার আকস্মিকতায় মহুয়া বাকরুদ্ধ। মিরনকে দেখে হালিমা বউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। মহুয়া বড় বড় শ্বাস ফেলতে থাকে। ঘটনার সারাংশ মাকে বলল। শুনে হালিমা ভীত সন্ত্রস্ত। সে ছেলেকে জিজ্ঞেস করলো, তুই কেমনে সাবেরের বাড়ি গেলি বাপ? কেমনে, কত মায়েরে? মিরন বলল, বিকালে সাবের তাকে চিপস কিনে দেয়, মিল থেকে অন্যদিকে নিয়ে যায়। দূর আছে সেই জায়গা। পথের ওপর একটু সময় দাঁড়িয়ে কি যেন ভাবে, তারপর আবার তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সময় সন্ধ্যার পর। রাতে ভাত খাইয়ে দিয়ে গোলার ভিতরে তাকে লুকিয়ে থাকতে বলে। সে রাজি না হলে তাকে ভয় দেখায়। মিরন ভয়ে রাজি হয়। হালিমা বলল, নিজের মনের সামান্য খায়েশ মেটানোর লাগিয়া মানুষ এত বড় হারামি পানা করে? মন চায় কুচি কুচি কইরা ফেলা এই ব্যাটারে। বুলবুলি জেগে যায়, কান্না করে। তাই মহুয়া মিজানের বিষয় জানতে পারেনি তৎক্ষণাৎ। সকালে ঘুম ভাঙার পরে আসিফের মনে হলো মহুয়ার কথা, মিরনের কথা। তার ভাবনায় ঠাঁই হলো এই মহুয়ারা বড় একা, ঘুরে ফিরে তাদের জীবনে বিপদ লেগেই আছে। মহুয়াদের রাত দিন এভাবে যেতে পারে না। আসিফ ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। বাবা মাকে বলল, ভাবছি মহুয়াকে বিয়ে করব। ওরা অসহায়, যতটুকু ওকে দেখেছি ভালোই মনে হলো। মনে হয় আর বাস্তবতা এক। তুই না সেদিন কইলি এই মেয়ের সাথে তোর কথাই হয় না, আর এখন কি করস তুই?
তাইলে তো আমাদের আন্দাজটাই ঠিক হইল। কই গেল তো লম্বা কথা, আমাদের উপযুক্ত তো দোকানের বেতনভুক্ত সামান্য একটা কর্মচারী মেয়ে। রোষপূর্ণ গলায় জিজ্ঞেস করলেন আসিফের পিতা কাশেম। বাবা, কে কার উপযুক্ত এটার মানদণ্ড কি অর্থ দিয়ে বিচার হয়? তো কি দিয়ে হইব? সমাজ এমনি, যেই কথা ঠোঁটে নিছত সেটা ঠোঁটের বাইর করবি না কইলাম, গিলা ফালা। পাশ থেকে আসিফের মা আফিফা বলল, আমরা চাঁদের দেশে বাস করি না। এই সমাজের কথা, আত্মীয় স্বজনের কথা মাথায় রাখতে হইব। হেরা গরিব, অসহায়, তার লাইগা পাশে দাঁড়াইছস, উপকার করছস, যেহেতু হ্যাগো কেউ নাই। এই পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু মাঝখান দিয়া ভূতে ধরার মতন কি ভুলভাল কথা কইলি। আসিফ উঠে যায়। তার ধারণা ছিল অন্তত তার মা তাকে সাপোর্ট করবে, কিন্তু না, তার মাও বেঁকে বসলো। স্বামীর সুরে কথা বলল, বুলবুলিকে স্তনপান করিয়ে ফের ঘুম পাড়িয়ে দেয় মহুয়া। তার রাতে ঘুম হয়নি, ভোরেও উঠে যেতে হয়েছে। নিজের উপরে গেল ঝড়, সব মিলে ট্রমাটাইজড মহুয়া। একই অবস্থা মিরনেরও। থেমে থেমে কেঁপে ওঠে মিরন প্রবল বৃষ্টিতে, ভেজা পাখির ছানার মতো। মহুয়ার চোখ জড়িয়ে আসে, ঘুমে ঢলে পড়ে। ঘন্টাখানেক পর ঘুম থেকে উঠে যায়। দোকান আছে বলে সে মাকে জিজ্ঞেস করলো, মা, মিজান ভাই কিভাবে জানলো? আমাদের তো উদ্ধার উনিই করলো। বাপ রে, বীরের মতো গিয়ে হাজির হলো ঢাল তলোয়ার ছাড়া। এই পোলার হাত পা দুই জোড়ায় চারখান ঢাল তলোয়ার, আর কিছু লাগে? মিজানের অতীত মনে কইরা দেখ। ঠিক বলছো মা, তুমি গেলে তাদের বাড়ি, না মিজান ভাই আসলো? মিজানই আসলো, এসে কইলো, চাচি আমি পরশু বাড়ি আসছি। কাল বাড়িতে ছিলাম না, নানাদের বাড়িতে গেছিলাম। আইসা শুনলাম মিরন নাকি নিখোঁজ। আমি আজ সকালেই চিটাগাং চলে যাইতেছি, তাই যাওয়ার আগে আপনারে দেখতে আইছি। মিরনের খোঁজ পাইছেন চাচি? পরে আমি কানতে কানতে কইলাম, বাবা হ, হাসাই শুনছো। আলফো নাকি দেখছে মিরনের মিলে ঢুকতে, তাই মহুয়া সাবেরের বাড়িতে গেছে। সাবের আবার মহুয়ারে বিয়া করতে চাইছে। মানা করণে খেইপা আছে আমাগো উপরে। তার দেওয়া ঘরের সব কাঠকুট নিয়ে গেছে লোক দিয়া। এসব শুই নাই মিজা লম্বা লম্বা পা ফালায় চলে গেল। আমারে কিছু কয় নাই, যদি আমি বুঝতে পারছি মিজান সাবেরের বাড়িতে যাইতাছে। ও, এবার বুঝলাম কাহিনী। মিজান ভাই যাই করুক না কেন, আমাদের পরিবারের সাথে আগে থেকেই ভালো চলে, বিপদে আপদে এগিয়ে আসে। সাবের ব্যাটারে যে উষ্টা লাথি আর শাসানি দিয়েছে মা, জনমের জন্য সোজা হয়ে যাবে আশা করি। নইলে তো মিজান ভাই আছেই। হ, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। মিজান রে ফেরেশতার মতন সেখানে পাঠায় দিল, তোগো দুই ভাই বোন রে রক্ষাকরণের লাইগা। আবার বাড়ি আইলে একবেলা দাওয়াত দিয়া খাওয়ামু। ঘরের পালা মুরগি জবা দিমু, দিতে পারবা, সমস্যা নেই বলেই মহুয়া কৃতজ্ঞতার সাথে মিজানকে স্মরণ করে। আস্তে ধীরে তৈরি হয়ে নেয় দোকানে যাওয়ার জন্য। মিরনের কথা আসিফকেও মোবাইলে জানিয়ে দিল মহুয়া। মহুয়া দোকানে যাওয়ার আগে ভাইকে ভালো করে শাসিয়ে দেয় মায়া মায়া কণ্ঠে, ভাই, আর কোনোদিন ওই কুত্তার মিলে যাবি না। কেউ তোর পকেটে টাকা ভরে দিল, তার কথা মতো কোথাও যাবি না। খেতে গিয়ে একটু খেলা দেখবি, আলফুর দোকানে গিয়ে চা খাবি, তারপর বাড়িতে চলে আসবি। মা আছে, তোর ভাগ্নি আছে, সময় কেটে যাবে এমনি, বুঝলি ভাই? মিরন অনুগত হয়ে ঘাড় হেলিয়ে বোনের কথায় সম্মতি প্রকাশ করে। মিজান বাসে যেতে যেতে ভাবতে থাকে মহুয়ার কথা। মহুয়া তার পাশের বাড়ির মেয়ে, সম্পর্কে চাচাতো বোন হয়। দেখতে আগের মতোই লাস্যময় আছে, মেয়ে হওয়াতে বাহ্যিক সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি। মহুয়াকে বিয়ে করতে চাইলে কি তার পরিবার আপত্তি করবে? ভুল হয়ে গিয়েছে, মহুয়ার মোবাইল নাম্বারটা নেওয়া উচিত ছিল। তাহলে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার বাহানায় টুকটাক কথা হতো মহুয়ার সাথে। এতে ভাব জমানো যেত, মহুয়ার মনকেও বোঝা যেত। মহুয়া দোকানে চলে যায়। আসিফও আসে দুপুরের দিকে। আসিফ সুযোগ খুঁজছে মহুয়াকে কিছু বলার জন্য, কিন্তু সুযোগ মিলছে না।
সে চেয়েছে কথাগুলো মোবাইলে না বলে সরাসরি বলবে মহুয়াকে। কিছু বিষয় কিছু মানুষের মুখোমুখি হয়ে বললে বিপরীত মানুষটার দিক হতে ইতিবাচক সাড়া পাওয়া যায়। দোকান শেষে মহুয়া বাড়ি চলে যায়। গিয়ে তার মায়ের কাছে শুনল বুলবুলির দাদি সাপের কামড়ে মারা গিয়েছে। মহুয়া দীর্ঘশ্বাস ফেলে মাকে বলল, কে বলছে তোমাকে? পাশের বাড়ির ওই ভাবিটা। হ, আহারে তকদির, তার ছোট পোলা জেলখানায়। মারে দেখতে আসতে পারবো কিনা কি জানি, থানার নিয়ম তো কইতে পারি না। বেটি নাকি বাগিচার ভিতরে পাকা সুপারি পাড়তে গেছিল। পানক সাপ কুণ্ডলি পাকায় বৈশা ছিল। সে মাথা তুইলা সুপারি চাইতে চাইতে আগাইতেছিল গাছের গোড়ার দিকে। অমনি সাপের গায়ে পাড়া পড়ছে আর সাপে করছে দংশন। হাসপাতালেও নাকি নিছিল। আহ জিন্দিগি, আহ মরণ। আল্লাহ আমার মরণ কেমনে রাখছে কে জানে। মহুয়ার একটু খারাপ লাগলো তফুরার জন্য। পরক্ষণে আবার বিষিয়ে উঠল মন। তফুরা তার সাথে শাশুড়ি হিসেবে যতটুকু ভালো চলেছে তার চেয়ে বেশি নিষ্ঠুরতা করেছে। তার মেয়েকে মেরে ফেলেছে। তার বর্তমান মেয়েকেও মেরে ফেলার জন্য তার ভাতে বিষ মিশিয়েছে। খেতে দেয়নি ঠিকভাবে। হালিমা বলল, তুই যাইবি নাকি? তগো তো এখনো সারাসারি হয় নাই। আমি গেলে নানান কথা উঠবে মা, ঝামেলা পাকিয়ে যাবে। যেহেতু আমি তাকে ছেড়ে দিব, আর গিয়ে কাজ নেই। একটার পর একটা বিপদ লেগেই আছে আমাদের, তাই সেদিকে সময় দিতে পারছি না। রাতে আসিফ ভাইকে ফোন দিব, ওনার তো পরিচিত লয়ার আছে। এর আগে উনি আমাকে সঠিক তথ্য নিয়ে দিয়েছে। সন্ধ্যার পর মহুয়ার বড়জা তাকে ফোন দিল। মহুয়াকে অনুরোধ করে বলল, তোর কাটা দূর হইছে, চইলায় মাইয়া নিয়া। ভাবি, সবকিছু মিলিয়ে জল যে পরিমাণ ঘোলা হয়েছে এবং যে বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, আমার ফিরে যাবার অবকাশ নেই। মাফ করবেন আমাকে। একা আছি, ভালো আছি, বেঁচে আছি। জায়ের কথা শুনে মহুয়ার মনে হলো এখন আমাদের বাড়ির অন্যরাও তাকে ফুসলাতে থাকবে চলে যাওয়ার জন্য। কিন্তু কারো কথায় পটে যাওয়া যাবে না। নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। যেই কথা সেই কাজ। সে রাতে মহুয়া নিজে আসিফকে ফোন করলো। আসিফ অবাক হলো না, কারণ মহুয়া তাকে প্রয়োজনে মাঝে মাঝে ফোন করে। যদিও এর বাইরে কখনো ভুল করে মহুয়া তাকে ফোন দেয়নি, এমনকি সেও না। তবে মহুয়ার আজকের ফোন পেয়ে আসিফ অন্যদিনের চেয়ে খুশি হলো। সে নিজেই ভাবছে মহুয়াকে ফোন দিবে, কিন্তু মেঘ না চাইতে বৃষ্টির মতো মহুয়ার অপ্রত্যাশিত ফোন কল তার হৃদয়ে সুখের ফলকধারা বইয়ে দিল। যদিও আসিফ সেটা গোপন করলো মহুয়ার কাছে। মহুয়া সালাম দিল। আসিফ সালামের জবাব দিয়ে ঠান্ডা গলায় জানতে চাইল, মহুয়া কেমন আছো? দোকানে সেই পরিবেশ ছিল না বলে জিজ্ঞেস করতে পারিনি কিছু। মিরন কেমন আছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি আছে মিরন। আমরাও আছি ঠিক যেমন থাকার কথা। মহুয়ার কণ্ঠ নিষ্প্রভ, ধীর, ক্লান্ত। তো বলো কি সমস্যা এখন? ভাইয়া, আমি বুলবুলির আব্বুকে ডিভোর্স দিয়ে দিব। কিভাবে কি করতে হবে আমি তো জানি না। আপনি তো আগেও এমন বিষয়ে আমাকে হেল্প করেছেন, তাই আপনার শরণাপন্ন হলাম। ঠিক আছে, আমি খোঁজখবর নিয়ে সব ওকে করছি। ফাইনাল করেই তোমাকে জানাবো। তার পরের সপ্তাহে মহুয়া আসিফের সাহায্য নিয়ে আমানকে তালাক দিয়ে দিল। রুলস মেনে প্রথমে লিখিত নোটিশ পাঠালো আমানের কাছে তাদের বাড়ির ঠিকানায়। তারপর কাজীর কাছেও আমানদের গ্রামের চেয়ারম্যানের কাছে। এখন মাত্র কার্যকর হওয়ার অপেক্ষা। মহুয়া প্রলম্বিত শ্বাস ছাড়ল, যেন তার বুকের ওপর হতে বিশাল পাথর সরে গেল। তার 2-4 দিন পর এক রাতে আসিফ নিজেই ফোন দিল মহুয়াকে, কারণ এখন মহুয়াকে যে কেউ বিয়ে করার প্রস্তাব দিতে পারে। দেরি করলে নিজেই ফেঁসে যাবে পরে। মহুয়া রিসিভ করলো। আসিফ এ কথা ও কথা বলল কিছুক্ষণ, তারপর বলল, মহুয়া, মানুষ হিসেবে আমাকে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে আসিফ ভাই। অন্যের বিপদে যে মানুষটা নিঃস্বার্থভাবে মহানুভবতার হাত বাড়িয়ে দেয়, সে নিঃসন্দেহে একজন ভালো মনের অধিকারী। তাকে পায়ে ঠেলার বা ইগনোর করার কোনো সুযোগ নেই। মহুয়ার অকপট স্বীকারোক্তি।
মহুয়ার কথা শুনে আসিফের নিজের ওপর আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেল। তার অন্তরটা নেচে উঠল। সে নড়ে চড়ে বসলো, বুক টান টান করে। কণ্ঠে রস সুধা ঢেলে বলল, আমি তোমার ও বুলবুলির এক আকাশ নির্ভরতার হতে চাই, চিরদিনের জন্য। নির্ভর করা যায় আমাকে? মহুয়া বিদ্যুৎ শকের মতো কেঁপে উঠল। হাত থেকে মুঠোফোনটা পড়ে গেল বিছানার উপরে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। এ কি শুনল সে? সত্যি নাকি বিভ্রান্তি? হ্যালো, হ্যালো মহুয়া, এনি প্রবলেম? আমাকে শুনতে পাচ্ছ? মহুয়া অবিশ্বাস্য চোখে মোবাইলের স্ক্রিনের উপরে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ও প্রান্ত হতে ভেসে আসছে আসিফের ভরাট অথচ নরম কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ শুনছি, ভীষণ অপ্রস্তুত গলায় বলল মহুয়া। শুনলে হবে না মহুয়া, আনসার দিতে হবে। সবকিছুর আনসার হয় না বা দেওয়া যায় না, নিচু ও নমনীয় স্বরে বলল মহুয়া। না বোধক জবাবে মহুয়ার প্রতি আসিফের আগ্রহ ভালো লাগা গতি পেল নদী স্রোতের মতো। মাধুর্য ভরা স্বরে বলল, তুমি সময় নাও, আমি আছি। আপনার ফ্যামিলি আমাকে মেনে নিবে? না, ফ্যামিলির অবাধ্য হওয়া উচিত নয়। তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন। নিজের পছন্দকে গুরুত্ব দিব না? না, আমাকে ক্ষমা করবেন। আমার সাথে আপনার যায় না। তেল জল কখনোই মিশে না, কখনোই এক হয় না। আবেগ আর বাস্তবতা ভিন্ন। বাহ, আবেগের বয়সে বাস করে আমাকে আবেগের বুলি শেখাচ্ছ? বয়স আবেগের, এটা সত্যি, কিন্তু আমার বাস্তবতা বিবেকের। তাই পিষে ফেলেছে আবেগের জীবনকে। তোমার নিষ্ঠুর বাস্তবতা সামিল হতে চেয়েছি। মহুয়া নিরুত্তর, ফোন রেখে দিল। আসিফ মোবাইলের স্ক্রিনের ওপরে হতভম্ব চোখে চেয়ে রইল। সে ভাবল কি আর হলো কি? তার শুধু ধারণা নয়, বিশ্বাস ছিল মহুয়া এক বাক্যে রাজি হয়ে যাবে। জীবন নিয়ে এত বড় অপরচুনিটি সে ভুলেও হাতছাড়া করবে না। মহুয়ার আত্মমর্যাদা বোধ দেখে আসিফ বিস্মিত হলো। এদিকে মিজান কোনোভাবে মহুয়ার মুঠোফোনের নাম্বার জোগাড় করলো। ফোন দিল, আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিয়ে মহুয়া বলল, হ্যালো, কে? তোকে সুরক্ষিত উদ্ধার করলো যে, আমি সে। ভনিতা না করে চঞ্চল সুরে জবাব দিল মিজান। ও, মিজান ভাই, কেমন আছেন? ফোনে আপনার সাথে এই প্রথম কথা হচ্ছে, তাই নাম্বার দেখে চিনতে পারিনি। আমার নাম্বার কার থেকে সংগ্রহ করেছেন? চমকিত সুরে জিজ্ঞেস করলো মহুয়া। ভালো আছি। আমার নাম্বার তো সংগ্রহ করার কথা ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু তা যখন হচ্ছে না, তাই আমি তোর নাম্বার জোগাড় করলাম। আসলে মিজান ভাই, খুবই দুঃখিত। ফোনে কথা বলার বিষয় মাথায় আসেনি, কিন্তু আম্মা তো অপেক্ষায় আছে আপনার বাড়ি আসার জন্য। আপনাকে দাওয়াত দিবে বলছে। বাঁচালাম তোকে। চায় আম্মা? আজব, তুই চাস না? হেয়ালি হেসে বলল মিজান। মহুয়া বলল, চাইব না কেন মিজান ভাই, অবশ্যই চাই। এভাবে কিছুক্ষণ পর দুজনের দুষ্টমিষ্ট রসালো বাক্যালাপের ইতি ঘটে। মিজান আপ্লুত হয় মহুয়ার সাথে কথা বলতে পেরে। মহুয়া আপ্লুত হয়ে উঠে মিজানকে ফের মনে করে। ফিরে গেল তার কৈশোরে। মিজানদের বাড়ির ওপর দিয়ে যখন স্কুলে যেত, মিজান একটু একটু কথা বলতো তার সাথে। মাঝে মাঝে দোকান থেকে কোনো খাবার কিনে দিয়ে বলতো, টিফিন খাইস? তোর নামের আর আমার নামের শুরুতে ম অধ্যক্ষর, খেয়াল করেছিস? চোখের পাতা ঝাপটিয়ে মহুয়া বলতো, তাই বুঝি কিছু কিনে দেন? মিজান চাপা এসে বলতো, না, তোর জন্য মায়া লাগে তাই। বালিকা মহুয়া মুখ টিপে লাজুক হাসত। মেঠো পথের পাড় ধরে স্কুলে হেঁটে যেত। তার আবেগী মন বুঝে নিত মিজান তাকে পছন্দ করে, তাই নিজের ভিতরের অনুভূতিগুলো অন্যভাবে ঢেউ তোলে তার বুকের ভিতরে। কিন্তু মহুয়ার এই ধারণা সম্পূর্ণ বদলে গেল এবং স্পষ্টতই বুঝতে পারল মিজান তাকে এটা সেটা কিনে দিত তারা দরিদ্র বলে, যেটা ছিল মিজানের ভালোবাসা নয়, করুণা বা সহানুভূতি দেখানো। তাই তো মহুয়ার বিয়ে ঠিক হয়েছে শুনো, মিজানের কোনো হেলদোল নেই, এবং মিজান উৎফুল্ল মনে সবার সাথে তার বিয়ের দাওয়াত খেলো। বিয়ের পর মহুয়া শ্বশুর বাড়ি চলে যায়। আর কোনোদিন দেখা হয়নি তার সে ভালো লাগার পাশের বাড়ির মিজানের সাথে।
এত বছর পর ধূমকেতুর মতো মিজানের আগমন তার ভিতরটাকে নিংড়ে দিল। মহুয়ার মেয়ে বুলবুলি অনেক অসুস্থ, তাই মহুয়া দোকানে যায়নি। ছুটি নিয়েছে 1 সপ্তাহ। কিন্তু আসিফ ধরে নিল মহুয়া সংকোচে তার চোখের আড়াল থাকছে নিজেকে একটু থিতু করে নেওয়ার জন্য। সে ছুটি দিতে কার্পণ্য করল না। এদিকে মহুয়ার সাথে কথা বলার পর মিজানের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়। হুটহাট মনটা পুলক অনুভব করে। বেখেয়ালি পথ চলে সে উদাসী বনের পাখির মতো। মনের আরশিতে রংধনুর মতো ভেসে ওঠে মহুয়ার কিছু স্মৃতি, তার বালিকা বেলার কচি কচি কণ্ঠে বলা কিছু কথা, কিছু প্রশ্ন। মহুয়াকে কি আবার ফোন দেওয়া ঠিক হবে? আগের মহুয়ার বর্তমান মহুয়ার ব্যবধান বিস্তর। জীবনের কঠিন বাঁক মহুয়াকে কোথায় নিয়ে গেল? কিভাবে বা কাটছে মহুয়ার রাত দিন? অনিয়ন্ত্রিত আবেগের কাছে ধরাশায়ী হলো মিজানের মন। তাই 7 দিন না ফুরাতে মহুয়াকে ফোন দিল মিজান। মহুয়া রিসিভ করলো, কুশলাদি বিনিময় করলো মিজানের সাথে। মিজান তাদের পরিবারের নানা প্রসঙ্গ তুলে মহুয়ার সাথে কিছুক্ষণ কথা বলল। মহুয়া পূর্ণ মনোযোগে মিজানের কথাগুলো শুনল। মিজান বলল, মহুয়া, তুই তো এখন সিঙ্গেল মাদার। তোর সামনে পুরো এক জীবন পড়ে রয়েছে, সাথে তোর মেয়েরও। আমার সম্পর্কে তোকে নতুন করে বলার কিছুই নেই। সরাসরি বলি, তোর আপত্তি না থাকলে আমার কাছে চলে আসতে পারিস। সেই স্কুল লাইফের মতো আবারও করুণা, আবারও সহানুভূতি। তুচ্ছ এসে জবাব দিল মহুয়া। কসম খেয়ে বলছি, এমন কিছুই নয়। তোর বিয়ে হয়ে যাওয়ার পর আমি নিজেকে আবিষ্কার করি। ভিতর হতে টের পাই তোর প্রতি আমার ভালোবাসা ছিল, অমোঘ টান ছিল। সেই টানেই তুই স্কুলে যাওয়ার সময় আগ বাড়িয়ে একটু কথা বলতাম, তোকে খাবার কিনে দিতাম। কিন্তু তখন আর কিছুই করার ছিল না আমার। তুই অন্যের হয়ে গেছিস। আমাকে ক্ষমা কর মহুয়া। মানুষ মাত্রই ভুল। না উপলব্ধি করতে পেরেছি নিজের ভালোবাসা, না উপলব্ধি করতে পেরেছি তোর ভালোবাসা। আমার এখন এসব শোনার মানসিকতা নেই। মন মরে গিয়েছে মিজান ভাই। পাশাপাশি বাড়িতে এই বিয়ে সুখকর হবে না আমাদের দুজনের জন্য। এই কথাটা, মন কখনো মরে না। পরিস্থিতি মনকে দমিয়ে রাখে, নিভিয়ে দেয়। উপযুক্ত বন্ধু বা সঙ্গী পেলে সেই মন আবার জীবন্ত হয়ে জ্বলে ওঠে দাউ দাউ করে। মধুর প্রণয়ে হৃদয়ের আনাচ কানাচ দুলে ওঠে। তুই অভিমান করে আমাকে প্রত্যাখ্যাত করছিস। অভিমান ভুলে আমার বকে আয়। আমি চাচির কাছে প্রস্তাব রাখবো। রাখতে পারেন, লাভ নেই। দুজন দুজনের থেকে বিদায় নেয়। মহাজন সাবের মহুয়াদের আর কোনো বিরক্ত করছে না। তফুরা মরে গেল, আমান জেলে। আসিফ তাকে বিয়ে করতে চায়। আগমন হলো মিজানের। সেও পেতে চায় চির সঙ্গী হিসেবে। সব মিলিয়ে মহুয়া কেমন গোলক ধাঁধায় পড়ে গেল। কোন সিদ্ধান্ত নিবে সে? মহুয়াকে ফোন করে আসিফ। বলল, কাল তো দোকানে আসবে, তারপর বাড়িতে যেও না। রিক্সা নিয়ে আয়োজন রেস্টুরেন্টের সামনে যেও। একসাথে লাঞ্চ করব। এবং কিছু কথা আছে আমার, কেমন? মহুয়ার মন সায় দেয় না, কিন্তু আসিফ তার মালিক, তাই মানা করার জো নেই। সে বলল, আচ্ছা আসিফ ভাইয়া, ঠিক আছে, থাকবো। তার পরের দিন মহুয়া দোকানে গেল, আসিফও গেল। বৃহস্পতিবার বলে দোকানে বিক্রির ধুম ছিল, কাস্টমারের ভিড় ছিল। তাই অন্য দিনের চেয়ে দোকান থেকে বের হতে মহুয়ার দেরি হয়ে গেল। মহুয়া দোকান থেকে বের হয়ে তড়িঘড়ি করে বাড়িতে যাওয়ার পথ ধরল। বাসে উঠে গেল। আসিফকে মেসেজ দিয়ে জানিয়ে দিল, খুব সরি, আমার ছোট মেয়ে আছে। এমনিতে আজ বেশ দেরি হয়ে গেল, কাল বাইরে দেখা করব। আসিফ রিপ্লাই দিল, আচ্ছা মহুয়া, কোনো সমস্যা নেই। সময় বর্ষাকাল, অবিরাম বৃষ্টি হচ্ছে। চারপাশ কিছুটা আঁধার হয়ে এলো, জ্যামপূর্ণ রোড, তাই বাস থেমে আছে। বিকেল গড়িয়ে যাচ্ছে। মহুয়ার উদ্বিগ্নতা বাড়ে তার ছোট্ট বুলবুলি পাখিটার জন্য। বাস স্টেশনে এলো অধিক সময় পার করে। কোনো রিক্সা নেই, মহুয়ার সাথে ছাতাও নেই। সে একটি দোকানে ঝাঁপের নিচে দাঁড়ালো। অপেক্ষা বৃষ্টির গতি মন্থর হওয়ার। তারপর মহুয়া পা বাড়িয়ে হাঁটতে থাকে। ডানে বামে রিক্সা খোঁজে,
বৃষ্টির দরুন পল্লীর পথঘাট সরব থেকে নীরব হয়ে গেল। হাঁটতে হাঁটতে মহুয়া বাড়ির পথে এগিয়ে যাচ্ছে। কিছুটা নীরব স্থানে এলে দেখলো একটি সিনজি। সে দরদাম করে সিনজিতে উঠে পড়ল। বাড়িতে দ্রুত পৌঁছাতে হবে। বুলবুলি তাকে খুঁজছে হয়তো। তার পাশে ছিল আরো দুজন পুরুষ যাত্রী। একটু পর সিএনজি অন্য পথে টান করলো। মহুয়া আতকে উঠে চিৎকার দেয়। অমনি তার মুখ বন্ধ হয়ে যায় একটি পুরুষালী হাতের থাবায়। মহুয়ার মুখ বেঁধে ফেলে একজন যুবক। বাকিজন বলল, এবার যত পারিস চিল্লা সুন্দরী। একটু পরে দেয়ালের ভিতরের কুদাকুদি বাইরে থেকে কোনো পক্ষীও টের পাইব না বলেই দুজন অচেনা যুবক ডেবিল হাসি দিল উচ্চস্বরে। একটি নির্জন স্থানে গিয়ে সিনজি থামে। যুবকদ্বয় নেমে পড়ল। একজন চালককে ভাড়া মিটিয়ে দিল, বলল, নেন, ডাবল আছে কথা মতো। চালক চলে গেল দ্রুত। মহুয়া বের হয়ে মুখ বাঁধা অবস্থায় দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলো, পারল না। পিছন থেকে হাতে টান পড়ে। যুবক দুজন মহুয়াকে একটি নির্জন রুমের ভিতরে নিয়ে গেল। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। মহুয়ার মুখের বাঁধন খুলে দিয়ে বলল, এবার যা ইচ্ছা জিগাও, উত্তর পাইবা। আমাকে তুলে এনেছেন কেন? আমি কি করেছি? কে আপনারা দুজন? ভয়ার্ত স্বরে জানতে চাইল মহুয়া। তোমারে তুইলে আনছি হাডুডু খেলার জন্য। তুমি, আমি আরও তিনজন মিলে জম্পেশ খেলাধুলা হবে। মজা তিনজনই পামু, সমান সমান। তুমি কি করছো? তুমি আমান মিয়া লাইফে শুধু 12টা নয় 14টা বাজায় দিছো। দ্বিতীয় বউ চইলা গেল, বাসরে সুখটাও পাইল না। তুমিও দিলা তালাক, বেচারার মা মইরা গেল। ভালো কইরা মায়ের মুখটাও দেখতে পারল না। বিদেশ যাওয়া ক্যান্সেল হইল। ভিসার মেয়াদ ফুরালো। চাকরি চলে গেল। 2 বছর জেলে পয়চা মরব। আর তুমি বাইরে আরামের হাওয়া খাইতেছ। এটা হয়? তাই আমান মিয়া তোমার তেজ কমাইতে কইল। এতে তোমার ইজ্জত হইব লুট, মাথা হইব হেট। আমান পাইব দিলে কিছু সুখ। পাশ থেকে বাকি যুবক বলল, আমরা কি পামু? অপরজন বলল, আমরা ডাবল খাজনা পামু, সুখ ও টেকা। মহুয়া ভীত সন্ত্রস্ত। তাদের দিকে করুণ চোখের চেয়ে কাতর গলায় বলল, আমার ছোট্ট মেয়ে আছে বাড়িতে, আমাকে না দেখে কান্না করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন। ও মা, তোমারে সাইরা দিয়ে আমাদের লাভ? কি রে, কি কয়? আপনারা টাকা পেয়েছেন আমাকে তুলে আনার জন্য, এটাই তো লাভ। ভিখারির মতো নিরীহ গলায় বলল মহুয়া। তোমারে যে খাইতে কইল, খামু না? মহুয়া উত্তেজিত হলো না। ঘৃণা ভরা চোখে তাদের দিকে চাইল না। ঘৃণা জেদ দিয়ে সবসময় পার পাওয়া যায় না, কোমল আচরণ করতে হয়। মহুয়া বলল, আমি যদি আপনাদের মায়ের পেটের বোন বা অন্য কোনো বোন হতাম, আপনারা এমন কুৎসিত মনোভাব পোষণ করতে পারতেন আমাকে নিয়ে? আমাকে আমার মেয়ের কাছে যেতে দিন। সে তার মায়ের জন্য কাঁদছে ভাই। মহুয়ার কথায় ভ্রুক্ষেপ করল না একটি ছেলে। সে মহুয়ার বোরকা খুলে নিল। বুক থেকে ওড়না নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। কুকুরের মতো জিভ চাটতে লাগলো মহুয়ার বুকের দিকে চেয়ে। মহুয়ার পুরো শরীর হাতড়াতে লাগলো কোনো কিছু খোঁজার মতো করে। বাকি ছেলেটা তাকে থামালো। মহুয়াকে বলল, তোমার কথা বিবেচনা করতে পারি এক শর্তে। বিনিময়ে ক্যাশ চাই বড় অঙ্কের। কও কারে ফোন মারলে কাজ হইবে। মহুয়া আসিফের কথা বলল, পরিচয় গোপন করে। এছাড়া তাকে ছাড়িয়ে নেওয়ার মতো আর কেউই নেই। মিজান থাকলেও চলতো, কিন্তু সে তো দূরে। নিউ নাগর নাকি? তোমার মোবাইল দেয়া কথা কও। এই ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 50,000 পাঠাইতে কও, আর কিছু কইবা না। ধরো, লেখা দিলাম। হুমকি দিয়ে বলল তারা। আসিফের ফোন বেজে উঠল। মহুয়া নাম্বার দেখে দ্রুত রিসিভ করলো। মহুয়া কাঁদো কাঁদো গলায় বলল, আমি খুব বিপদগ্রস্ত ভাইয়া, এখনো বাড়িতে যেতে পারিনি। সম্ভব হলে ব্যাংকে 50,000 টাকা পাঠাবেন, আমি পরে শোধ করে দিব। নাম্বার মেসেজ করে দিচ্ছি। আমি এক্ষুনি দিচ্ছি মহুয়া। তুমি বাড়ি যাওনি কেন? মহুয়ার ফোন কেড়ে নেয় ছেলে দুটো। আসিফ ঠিক বুঝতে পারল না মহুয়ার কি রকম বিপদ। সে তড়িঘড়ি করে নিকটস্থ থানায় চলে গেল। মহুয়ার পরিচয় দিয়ে পুলিশদেরকে সব বলল। পুলিশের সাইবার টিম
মোবাইল নাম্বার ধরে লোকেশন ট্র্যাক করে ফেলল। আসিফ পুলিশ নিয়ে গন্তব্যের কাছাকাছি চলে গেল। ভাগ্যিস নাম্বার অফ করে ফেলেনি। আসিফ ও পুলিশ বুদ্ধি করে মহুয়ার ফোনে কোনো কল করেনি। তারা লোকেশন অনুযায়ী দুটো বাসা পেল। একটাতে খোঁজ করে মহুয়াকে পেল না। বাকি দালানের নিচতলায় প্রবেশ করলো তারা। কেউ নেই। ভিতর হতে বন্ধ একটা রুম পেল। আসিফ সেই বাড়ির মানুষকে খুঁজে বের করলো। তাদেরকে বিষয়টা অবহিত করলো। তারা কয়েকজন সেই রুমে গিয়ে নক করলো। পাশে দাঁড়িয়ে আছে দুজন পুলিশ ও আসিফ। ভিতর হতে দরজা খোলা হলো। সবাই হুড়মুড় করে ভিতরে প্রবেশ করলো। বাড়ির মানুষ একজনের দিকে বিস্ফোরক চাহনি নিক্ষেপ করলো। পুলিশ দুজন যুবককে গ্রেফতার করলো এবং বলল, চোর চুরি করে যাওয়ার সময় ভুল করে একটা প্রমাণ রেখে যায়, এতে তাকে শনাক্ত করতে সহজ হয়। ওনার নাম্বার অফ করতে ভুলে গেলে তারা দুজন একে অপরের দিকে আহাম্মকের ন্যায় প্রশ্নাতুর চোখে চাইল। পুলিশ তাদের জিজ্ঞেস করলো, এই রুম কে ঠিক করে দিল তোদের? পাশ হতে বাড়ির এক বাসিন্দা একজনকে দেখিয়ে বলল, স্যার, ও তো এই বাড়ির 4 তলার ছেলে, কিন্তু ও যে এত জঘন্য কাজের সাথে জড়িত টাকার লোভে, তা এখন জানলাম এবং স্বচক্ষে দেখলাম। কি বলে পুলিশ চমকে উঠল, ভিমরি খেলো, সাথে মহুয়া ও আসিফও। পুলিশ আসিফের দিকে চেয়ে বলল, থ্যাংক ইউ মিস্টার আসিফ, সমাজের এমন কিডদের ধরতে হেল্প করার জন্য। আপনার স্টাফকে নিয়ে যেতে পারেন। এদেরকে থানায় নিয়ে গরম ডলা দিচ্ছি। পুলিশ ছেলে দুজনকে ধরে নিয়ে গেল। মহুয়া এতক্ষণ দেয়ালের সাথে সিটিয়ে ছিল। আবেগে আপ্লুত হয়ে আসিফের দুহাত ধরে ফেলল। আসিফ মহুয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আছি, ভয় পেও না। কাহিনীটা কি? ফোনে বলবো ভাইয়া, এমনিতে আম্মা চিন্তায় মরে যাচ্ছে। ওকে, আসো রিক্সা নিয়ে দেই। আমি 50,000 সাথে নিয়ে বের হয়েছি। মহুয়াকে আসিফ রিক্সায় তুলে দিল। মহুয়া বাড়িতে গিয়ে মেয়েকে বকে লেপটে নিল। ঝরঝর করে কেঁদে ফেলল। মাকে সব বলল। হালিমা নির্বাক, বাক্যহারা। আশ্চর্য হয়ে অসহায় সুরে বললেন, আল্লাহ রে, মানুষ এত জানোয়ার কেমনে হয়? এই লাইগা ঘর করা বোর ইজ্জত নিতে চাইল? কম জাতের পোলা কম জাত। আরে সামার, কেউ শত্রুরতা এত বড় ক্ষতি করতে চায় না। আর তোর লাগে তো আমার মাইয়া ঘর করছে, এক বিছানায় শুইছে। মা, আসিফ ভাই, মিজান ভাই মানুষ না, ফেরেস্তা আমাদের জীবনে। একেবারে সত্য কইছস মা, যা ভাত খেয়ে এলো। আচম্বিতে ঘটে যাওয়া 20টি ঘটনার তিক্তকর অভিজ্ঞতা নিয়ে মহুয়া ভাত খেয়ে উঠল। রাতে আসিফকে ফোন দিয়ে সবিস্তারে জানালো। আসিফ উদ্বিগ্ন গলায় বলল, দেখলে, তুমি একাকী বলে বারবার বিপদের সম্মুখীন হচ্ছ। তোমাদের ঘর পুড়িয়ে দিল, তোমার ভাইকে গুম করলো, তোমার সম্ভ্রমহানির চেষ্টা করলো, তোমাকে বিয়ে করতে চাইলো সাবের মিয়া, আজ তোমাকে তুলে নিল। ভাড়াটে ছেলে দিয়ে সে একই কাজ করাতে চাইলো। তোমার মেয়ের বাবা, যদি তোমার পাশে একজন সঙ্গী থাকতো, মানে তোমার হাজবেন্ড, তাহলে কখনোই এক উদ্ভট ভয়াবহ সমস্যাগুলো সৃষ্টি হতো না। আপনি ঠিক বলেছেন। আচ্ছা, তেমন পাত্র পেলে বিয়ে বসবো। আমার কাছে আসতে আপত্তি কেন? এটার আনসার আপনার জানা। তবুও ফাইনালি বলছি, আর্থসামাজিক বিচারে উঁচু নিচুতে বন্ধুত্ব হতে পারে, প্রেম হতে পারে, কিন্তু চিরদিনের সম্পর্ক বিয়ে হতে পারে না। করজোরে মাফ চাই, নির্মোহ স্বরে জানালো মহুয়া। আসিফ থেকে মহুয়া বিদায় নেয়। ডুবে যায় চিন্তা ও কল্পনার মাঝ সমুদ্রে। কোনো থই খুঁজে পায় না মহুয়া। তার পরের সপ্তাহে মিজান আসে বাড়িতে। মহুয়াদের বাড়ি আসে হালিমার সাথে দেখা করতে। হালিমা পরের দিন দুপুরের জন্য মিজানকে দাওয়াত করে। মিজান গ্রহণ করে হাসি মুখে। সেই দুপুরে মিজান ভাত খেয়ে হালিমাকে সরাসরি বলে, চাচি, আপনার আপত্তি না থাকলে মহুয়াকে আমাদের ঘরের বউ করতে চাই। শুনে পাশে বসা মিরন উৎফুল্ল হয়ে ওঠে। আনন্দ ভরা চোখে মিজানের দিকে চায়। হালিমা অত্যন্ত খুশি হয়, বলে ওঠে, বাবা, তুই আমার লগের বাড়ির ভাসুরের পোলা। লেদাকাল হইতে তোরে চিনি আমি, আমার কোনো আপত্তি নেই।
কিন্তু তোর ঘরের মানুষ মাঝে মধ্যে মহুয়ার আগে সংসারের কথা তুইলা খোটা মারবই। আইস কইব না, কাইল কইব, নয়তো পরশু বাদে তরশু কইব, নয়তো 6 মাস বাদে কইব। তাই আমার মনে হয় না মহুয়া তোর প্রস্তাবে রাজি হইব। মহুয়া আমার মাইয়া, সবার চাইতে ভালো কইরা চিনি আমি। সে আইলে আমি তোর হইয়া বুঝাইয়া কমুনি। আপনি বললেন, আমি সন্ধ্যার পর এসে বলবো তাকে। মিজান চলে যায়। তার বিশ্বাস মহুয়া রাজি হবে। এই মহুয়াই একসময় তাকে দেখলে পা বাড়িয়ে এগিয়ে যেত, কথা বলার নানা অজুহাত খুঁজত। মহুয়া বাড়ি এলে হালিমা মিজানের বিষয়টা বলল। মহুয়া চুপ রইল, মাকে কিছু বলল না। মিজান রাতে এলো মহুয়াদের বাড়ি। মহুয়া তার রুমে বিছানায় শুয়ে মেয়েকে স্তনপান করাচ্ছে। মিজান দরজার সামনে থেকে দৃশ্যটি দেখেও না দেখার ভান করলো। বলল, আসতে পারি মহুয়া? কে? মিজান ভাই, আসেন। মহুয়া সহস্র ব্যস্ত হয়ে কামিজের সামনের বোতামগুলো লাগিয়ে নিল, বুকের ওপর ওড়না মেলে দিল। মিজান রুমে গিয়ে মহুয়ার পাশে চৌকির উপরে বসলো। বলল, তাড়াহুড়ো করে বুকের বোতামগুলো উপর নিচ করে ফেলছিস, লাগিয়ে নিস ঠিক করে। মহুয়া অপ্রতিভ হয়ে ওঠে, মনে মনে বলে, পুরুষের চোখ মেয়েদের বুকে কি খোঁজে এত? পরক্ষণে জিজ্ঞেস করলো, আম্মা বলল আপনি দুপুরে খেয়েছেন আমাদের ঘরে, আমি খুব খুশি হয়েছি। আম্মা আর কিছু বলেনি? বলছে। উত্তর জানতে এলাম। মা যা বলছে সেটাই আমার উত্তর মিজান ভাই। আপনাকে আমি পছন্দ করি। আমার এই পছন্দ আমৃত্যু বহমান থাকবে। কিন্তু গ্রামের বিষয় তো আপনি জানেন। আপনার পরিবার ও লোকে বলবে। তালাকপ্রাপ্তা মহুয়া মেয়ে নিয়ে অবিবাহিত মিজানের কাঁধে চড়ে বসলো। আরো নানা কুরুচিপূর্ণ কথা রটাবে। লাগোয়া বাড়ি, আমার মায়ের কানে আসবে সব কথা। সহ্য করতে না পেরে মা জবাব দিবে। এতে মন কষাকষি তৈরি হবে দুই পরিবারে। তার চেয়ে বর্তমানের সম্পর্কই ভালো। আমি তোকেও বুলবুলিকে আগলে রাখবো, আমার কাছে নিয়ে যাব। কেউ দু কথা বলারও সুযোগ পাবে না। না মিজান ভাই, এ হয় না। আমি নিজের ভালোর জন্য স্বার্থপরের মতো আমার বিধবা মাকে, একমাত্র অসুস্থ ভাইটাকে ফেলে কোথাও যাব না। যেভাবে আছি চলে যাচ্ছে জীবন। মিজান মহুয়ার দুহাত টেনে নিজের বুকে চেপে ধরল। বলল, এটাই তো শেষ কথা? আমার চাওয়ার মূল্য দিবি না? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। মূল্য অবশ্যই আছে। সবসময় আপনি বন্ধু হয়ে, ছায়া হয়ে আমাদের পরিবারের পাশে থাকবেন। এটা আমার একান্ত চাওয়া ও অনুরোধ। আর বিয়ে করে ফেলেন, দেখবেন খারাপ লাগাটা কেটে যাবে। মিজান ভাই, মোলায়েম গলায় অনুগত হয়ে বলল মহুয়া। মিজান বউ হতাশ মনে বাড়ি ফিরে যায়। একদিন বিকেলে দোকান শেষে আসিফ বাইরে দেখা করে মহুয়ার সাথে। পূর্বের বলা রেস্টুরেন্টে খেয়ে নেয় দুজন। আসিফ মহুয়াকে বোঝায় তাকে বিয়ে করার জন্য। মহুয়া এক বাক্যে মানা করে। আসিফ মহুয়ার এক হাত টেনে নেয়। পকেট থেকে মহুয়া সেই কানের দুল জোড়া ও গলার চেইনটা বের করে মহুয়ার হাতে গুজে দেয়। ঘটনা খুলে বলে এবং আরো বলে, ইচ্ছে ছিল বাসর ঘরে এসব ফেরত দিয়ে তোমাকে চমক দিব, কিন্তু সেই সুযোগ যেহেতু হবেই না, তাই এখন দিয়ে দিলাম। এক আসমান বিস্ময় ও মুগ্ধতা মহুয়ার হৃদয়ে আশ্রে পড়ে সমুদ্রের ফ্যানিল উচ্ছ্বাসের মতো। আসিফের দুহাতের পিঠের উপরে নিজের কপাল ঠেকিয়ে ধরে, হৃদয়তাপূর্ণ ভেজা গলায় বলে, যদি পারতাম আমি আপনার হতাম। আসিফ নীরব রয়, গম্ভীর মুখে মহুয়ার দিকে তাকিয়ে থাকে। মহুয়া জড়ানো পায়ে বাড়ি ফিরে আসে। মাকে সব বলে। শুনে হালিমা বলে, মারে, জীবন তোর। ভালো মন্দ তুই আমার চাইতে ভালো বুঝিস। আমি মূর্খ মানুষ, আর কি কমু। মহুয়া ঠিক করে চাকরিটা ছেড়ে দিবে, দেওয়া উচিত। কেননা দোকানে ঘন্টার পর ঘন্টা থাকলে আসিফের হৃদয়ে ব্যথা জাগতে পারে। তার নিজের কাছেও বিব্রতকর লাগবে। মহুয়া কয়েক মাস ধরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেয়। চাকরি করে কিছু টাকা জমিয়েছে। সেই গলার হার ও দুলজোড়া আবার বিক্রি করে দিল। তারপর ছোট একটা কাপড়ের দোকান দিল বাজারে। আসিফের দোকানে চাকরিটা ছেড়ে দিল। আসিফ আটকালো না মহুয়াকে, সাপোর্ট দিল। দোকান নিয়েও রাত দিন
ঝক্কি ঝামেলা পোহাতে হয় মহুয়াকে। পাশে নেই মিজান, নেই আসিফ। সবাই সবার মতো করে নিজের জীবন সাজাতে ব্যস্ত। এটাই বাস্তব, এমনই হয়। তার 1 বছরের ভিতরে মিজান বিয়ে করে ফেলল। আসিফও বিয়ে করলো পরিবারের চাপের মুখে। আমান জেল থেকে জামিন পেল। তার নিষ্ক্রিয় দেহে রোগ বাসা বাঁধল। বেকারও অসুস্থ, তাই আর তৃতীয় বিয়ে করতে পারেনি। রোগে শোকে যন্ত্রণায় বিষে আসা মন নিয়ে মানবেতর জীবনযাপন করছে সে। ভাই বোন তার থেকে মুখ ফিরিয়ে নিল। তার আরো 1 বছর পরের কথা। সময় বৈশাখ মাস। তখন বুলবুলির বয়স 3। বৈশাখী মেলা হচ্ছে স্থানে স্থানে। মিরন বায়না ধরল বোনের কাছে ঘুরতে যাবে বলে। মহুয়া ভাইকেও বুলবুলিকে নিয়ে চড়ক মেলায় ঘুরতে গেল। দেখতে পেল একই মেলা আসিফ ও মিজানকে। দুজনেই বউ নিয়ে ঘুরতে এসেছে। সন্ধ্যা ছুঁই ছুঁই, সবাই চলে যাচ্ছে একে একে। মেলার স্থান ফাঁকা হয়ে এলো। আসিফ বউকে দাঁড় করিয়ে মহুয়ার কাছে এলো। কেমন আছো মহুয়া? কেমন যাচ্ছে তোমার রাত দিন? মহুয়াদের রাত দিন বলে আলাদা কিছুই নেই। তাদের আকাশে কখনো রংধনু ওঠে না, পাখিরা ওড়ে না, তাই তাদের রাত দিন একই, ধূসর, বিবর্ণ। এটাই হয়তো মহুয়াদের নিয়তি। প্রসন্ন চোখে তাকিয়ে বলল মহুয়া, দোয়া রইল তোমার জন্য। আহত গলায় বলে আসিফ চলে যায় বোর ডাকতে। মিজান এগিয়ে আসে মহুয়াকে দেখি। আমার প্রাণের পড়শি, তবুও দেখি না। আমি জানি তুই ভালো নেই, কিন্তু আমি তোকে ভালো রাখতে চেয়েছিলাম। দুঃখ করে বলল মিজান। চাইলেই কি সবাইকে ভালো রাখা যায়, ভালো থাকা যায়? নিয়তির চোখে বাধা আমাদের জীবন। যার জীবন যেভাবে কাটার কাটবে। নীরস এসে বলে মহুয়া। মিজান তপ্ত শ্বাস ফেলে মহুয়ার জন্য। চলে যায় পা ঘুরিয়ে। মহুয়ার আঁখি দুটি জলে ভরে যায়। আকাশে কালো মেঘের আনাগোনা থেমে থেমে গর্জন করছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার পূর্বাভাস। মহুয়া ত্রস্ত পায়ে রাস্তা পার হয় মেয়ে ও ভাইকে সঙ্গে করে। এভাবেই মহুয়ার রাত দিন কাটে। জগৎ সংসারে কিছু মহুয়াদের জীবনে উপভোগ নেই, উদযাপন নেই, উল্লাস নেই। আছে শুধু কোনোভাবে সময়টাকে পার করে জীবনের বেলাভূমিতে পৌঁছে যাওয়ার নিরন্তর প্রয়াস। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।